আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুশীলনী প্রশ্ন সলভ মাস্টার ক্লাসে। তো আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে আমাদের বায়োলজি প্রথম পত্র, তার মানে উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার 11। তো এই যে চ্যাপ্টার 11 বা জীব প্রযুক্তি, এই চ্যাপ্টারটা কম বেশি মানে সবারই খুব প্রিয়। এই চ্যাপ্টারের আসলে হেটার্স খুবই কম, কারণ এটার অনেকগুলো পজিটিভ পয়েন্ট আছে। নাম্বার ওয়ান, আমরা হচ্ছে সেই ক্লাস 9-10 থেকে এই চ্যাপ্টারটা পড়ে আসতেছি। আমাদের 9-10-এ এই চ্যাপ্টার থেকে যে যে টপিক গুলা ছিল, ইন্টারেও সেম টপিক গুলাই আছে, জাস্ট আমরা এখানে এই বিষয়গুলো আরেকটু ইলাবোরেটলি পড়ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, এই চ্যাপ্টার থেকে আমাদের ইন্টারে অ্যান্সার করাটা অনেক সহজ ছিল, কারণ আমাদের মূল টপিক আছেই তিনটা: টিস্যু কালচার, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এবং এগুলোর গুরুত্ব। তাহলে তোমরা এইচএসসি পরীক্ষায় যেরকম করে পড়ে এসেছো, তোমাদের অ্যাডমিশন টেস্টে এসে এই জিনিসটা আরেকটু তোমাদের জন্য ক্রিটিক্যাল হবে। কেন? কারণ তোমাদের এখান থেকে গুরুত্ব যেটা ছিল টিস্যু কালচার বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির, সেখান থেকে অনেক এমসিকিউ আছে, এক্সাম্পল থেকে অনেকগুলা বৈজ্ঞানিক নাম আছে, এমসিকিউ আছে। তো এগুলা তোমরা আশা করি যখন মেইন চ্যাপ্টারটা পড়েছো বা ক্লাস করেছো, সেগুলো খুব ভালো করে পড়ে ফেলেছো। তো এইবারে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো প্রথমে সলভ করবা, এরপর আমাদের ভিডিও ক্লাসটার মাধ্যমে তোমার উত্তরের সাথে মিলিয়ে নিবা। তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমরা প্রশ্ন সলভ করতে গিয়ে কোন জায়গায় তোমাদের ভুল হচ্ছে আর কোন জায়গাগুলো তোমাদের আরেকটু শুধরে নেওয়া উচিত। তাহলে আসো আমরা শুরু করি আমাদের জীব প্রযুক্তি। তোমাদের সাথে আছে আমি, তোমাদের সঞ্চারী আপু। তাহলে জীব প্রযুক্তি, জীব শব্দটা এসেছে বায়োলজি থেকে, আর টেকনোলজি থেকে এসেছে প্রযুক্তি। বায়োলজির সাথে টেকনোলজির যে সম্মিলন বা কম্বিনেশন, দ্যাট ইজ বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি। আমাদের প্রাচীনতম জীব প্রযুক্তি হচ্ছে দুধ থেকে দই তৈরি, এরপরে অবাধ শ্বসনের মাধ্যমে অ্যালকোহল তৈরি। এগুলা হচ্ছে আমাদের প্রাচীনতম বায়োটেকনোলজি। তো এই বায়োটেকনোলজিকে আমরা অনেকগুলো ব্রাঞ্চে ভাগ করেছি, যেমন আমাদের কৃষি ক্ষেত্র নিয়ে আলোচনা করে গ্রিন বায়োটেকনোলজি, আমাদের সমুদ্র ক্ষেত্র, তার মানে জলীয় যে প্রাণীগুলো আছে তাদেরকে নিয়ে আলোচনা করে ব্লু বায়োটেকনোলজি। আর রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি শুনলে আমাদের পহেলা বৈশাখের কথা মনে পড়ে, বাট ওইটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে। বাংলা সিনেমায় দেখছো না যে নায়িকা যখন গুলি খায়, তখন নায়ক নায়িকাকে হসপিটালে নিয়ে গেলে সেখানকার হাসপাতালের পর্দারে কি থাকে? সাদা পর্দার মধ্যে লাল চাঁদ আঁকা থাকে। আবার রেড ক্রিসেন্টের সিম্বল কি? লাল সাদা। তাহলে রেড এন্ড হোয়াইট বলতে অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সকে বোঝানো হচ্ছে। তো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্স দিয়ে তোমরা প্রথমেই পড়বা বিভিন্ন রকমের বিজ্ঞানীর নাম। কোন কোন সালগুলো লাগবে সেগুলো যখন আমরা তোমাদেরকে পড়িয়েছি বা পড়াবো, সেখানে বলে দিব যে এই আবিষ্কারের সালটা লাগবে, এই সালটা লাগবে না। তবে বিজ্ঞানীর নামগুলো খুব ভালো করে পড়তে হবে। যেমন প্রথমে যে বিজ্ঞানীর নামটা আসে সেটা কি, যে জীব প্রযুক্তি এই শব্দটা প্রথম প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? তাহলে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি এই শব্দটা প্রথম প্রবর্তন করেন যে বিজ্ঞানী, তার নাম হলো কার্ল এরেকি। এরপরে আসে হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচারের জনক হচ্ছে গটলিয়েভ হ্যাবারল্যান্ড। এরপরে আসে হচ্ছে প্লাজমিড। প্লাজমিড আবিষ্কার করেন বিজ্ঞানী ল্যাডারবার্গ। পলিমারেজ চেইন রিঅ্যাকশন আবিষ্কার করেন ক্যারি মুলিস। আর হচ্ছে ইন্টারফেরন আবিষ্কার করেন লিন্ডারম্যান। তাহলে আরো কিছু বিজ্ঞানীর নাম আছে, বাট এগুলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতিটা বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, কোনোটা কিন্তু স্কিপ করা যাবে না। এছাড়া আমাদের টিস্যু কালচারে কিছু গুরুত্বপূর্ণ টেম্পারেচার, প্রেসার, সময় আছে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কিছু গুরুত্বপূর্ণ এনজাইমের নাম দেওয়া আছে। এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে আসো আমরা দেখি আমাদের ফার্স্ট এমসিকিউ কি দেওয়া আছে। বিভিন্ন ধরনের শিল্পের জন্য রাসায়নিক পদার্থ তৈরিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে আমরা যখন রাসায়নিক পদার্থ তৈরি করব, এখানে শিল্পের জন্য রাসায়নিক পদার্থ বলতে বোঝানো হয়েছে ভিনেগার, অ্যাসিটোন,
ঠিক আছে? তাহলে এগুলো তৈরির জন্য ব্যবহার করা হয় কি, দেখো বায়োফার্মিং। বায়োফার্মিং মানে হচ্ছে গৃহপালিত পশু পাখি থেকে যখন ওষুধ তৈরি করা হয় সেটাকে বলা হয় বায়োফার্মিং। মাইক্রো ইনজেকশন মানে হচ্ছে আমরা যখন কোনো জিনকে অন্য কোনো জীবের অভ্যন্তরে প্রবেশ করাতে চাই তাকে বলা হয় মাইক্রো ইনজেকশন। আর মিউটেশন শব্দটার মানে হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ অফ ডিএনএ। আমরা জানি ডিএনএ তে যে নাইট্রোজেন বেস গুলো আছে তাদের মধ্যে রাবনে বানাদি জড়ি, তার মানে অ্যাডেনিনের সাথে সব সময় বসবে হলো থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে, আর গুয়ানিনের সাথে অলওয়েজ বসবে সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে। আরএনএ এর ক্ষেত্রে থায়ামিনের পরিবর্তে বসবে ইউরাসিল। যদি কখনো এই জড়ি ব্রেকার্স হয়ে যায়, তার মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন না বসে গুয়ানিন, গুয়ানিনের সাথে সাইটোসিন না বসে তোমার থায়ামিন, উল্টাপাল্টা হয়ে গেল, তাহলে সাধারণত নিজস্ব নিয়ন্ত্রণে তোমার এই ভুলটাকে প্রুফ রিডিং এর সিস্টেম আছে, এই মিসম্যাচটা কারেকশনের সিস্টেম আছে। কিন্তু কোনো কারণে আমাদের অতিবেগুনি রশ্মি, কার্সিনোজেনিক পদার্থ, ইউভি রে, কোন রকম ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণে যদি আমরা এই চেঞ্জটাকে প্রুফ রিডিং এর মাধ্যমেও রেকটিফাই করতে না পারি, তখন যে পার্মানেন্ট চেঞ্জটা হয়ে যাচ্ছে তাকে আমরা বলি মিউটেশন। এবং তোমরা জানো কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2টা কিউট বোমা ফেলা হয়েছিল, লিটল বয় আর ফ্যাটম্যান। নাম যেরকম কিউট, কাম সেরকম ধ্বংসাত্মক। এই লিটল বয় আর ফ্যাটম্যান যে দুই এরিয়া মানে হিরোশিমা নাগাসাকিতে থ্রো করা হয়েছিল, সেখানকার ডিএনএ তে পারমাণবিক শক্তির প্রভাবে এমন মিউটেশন হয়েছিল যে স্টিল নাও সেখানে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। তার মানে বুঝতে পারতেছো যে মিউটেশনটা বেশিরভাগ সময় হার্মফুল ইফেক্ট। তোমরা মুভিতে দেখো যে ডেডপুল কি টটিপটেন্সি পাওয়ার, ডেডপুলকে অর্ধেক কেটে দিল, পা গজায় যায়, এরপরে এক্সম্যান হয়ে যায়, স্পাইডারম্যান হয়ে যায়, কিন্তু এগুলো আসলে মুভিতেই তোমার পসিবল, কিন্তু বাস্তবে তোমার মিউটেশনের বেশিরভাগ ইফেক্টই হচ্ছে হার্মফুল। তাহলে আমরা রাসায়নিক পদার্থ তৈরিতে যে পদ্ধতি ব্যবহার করব সেটা হবে জীব প্রযুক্তি। ঠিক আছে? কোনটি প্রাচীন জীব প্রযুক্তি? দেখো টিস্যু কালচার, জিন প্রকৌশল, অ্যান্টিবায়োটিক উৎপাদন, এগুলো সব কিন্তু রিসেন্টলি আবিষ্কার হয়েছে। তাহলে আমাদের নানি দাদিদের আমলে কি করতো? সারা রাত ভাত পানির মধ্যে চুবায় রাখতো, আর সকালে উঠে সেটাতে পান্তা খাইতো, আর সেই পান্তা খেলে সারাদিন লাই লাই লাগতো, ঢুলু ঢুলু লাগতো। তাহলে এই যে তোমার ভাতকে তুমি পানির মধ্যে সারা রাত রেখে দিলা, তাহলে সেখানে কি তোমার বিভিন্ন রকমের ইস্ট বা ছত্রাক কাজ করেছে, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া কাজ করেছে। আর ব্যাকটেরিয়া বা নিম্ন শ্রেণীর জীবরা কোন শ্বসন করবে অক্সিজেনের অনুপস্থিতিতে? বলতো অবাধ শ্বসন করবে। তাহলে আমাদের মানব দেহের বাইরে যে অবাধ শ্বসনটা হয় বিভিন্ন রকম এনজাইমের উপস্থিতিতে, তাকে আমরা বলি গাঁজানো বা ফার্মেন্টেশন। তাহলে এই যে আমরা যখন ভাতকে পানির মধ্যে রেখে পচাচ্ছি, সেখানে ফার্মেন্টেশন হচ্ছে, সেখানে প্রস্তুত হয় ইথাইল অ্যালকোহল বা ইথানল, যেটাকে বলে না বাংলা ওই যে ভাত পচায় বানায়, ওই তোমার অ্যালকোহল তৈরি হয় পান্তা ভাতের মধ্যে। এই জন্য পান্তা খেলে লাই লাই লাগে। আর আমরা যে পান্তা খাই তুমি আমি, সেটা তো হচ্ছে গিয়ে তোমার বাংলা পান্তা, মানে আম্মুরা কি করে ভাত খাওয়ার আগে ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে বলে নে পান্তা খা। ওইটা আসলে পান্তার কোনো জাতি না, বুঝছো? আমরা আর কি ভাতে আছে বাঙালি পয়লা বৈশাখ উপলক্ষে একটু ঢং করে পান্তা খাই আর কি। তাহলে এই যে বিয়ার তৈরি সেই প্রাচীন যুগ থেকে, ওই ভাত পচায় যে বাংলা বানায় সেখান থেকে তোমার এই টেকনোলজিটা এসেছে। তাহলে প্রাচীন জীব প্রযুক্তি হচ্ছে তোমার বিয়ার তৈরি। আরেকটা আছে দুধ থেকে দই তৈরি, যেটা অপশনে দেওয়া থাকে সেটাই তোমরা অ্যান্সার করবা। কোন বিজ্ঞানী সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন, অথবা বায়োটেকনোলজি শব্দের জনক কে? জেনেট পার্কার, কার্ল এরিকি, এডওয়ার্ড জেনার, জন ক্লিঞ্চ। এডওয়ার্ড জেনার শব্দটা আমরা পড়েছিলাম প্রথম টিকাতে, তাই না? তাহলে প্রথম গুটি বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন কে? এডওয়ার্ড জেনার। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কার্ল এরিকি। তাহলে জনকগুলা খুব ভালো করে পড়তে হবে। যেমন জীববিজ্ঞানের জনককে আমরা সবাই জানি বিজ্ঞানী অ্যারিস্টটল। বেটা এমন কিছু নাই যে আবিষ্কার করে নাই, বুঝছো? সব জায়গায় অ্যারিস্টটলের নাম আছে। প্রাণী বিজ্ঞানের জনকও কিন্তু সেম, ঠিক আছে, বিজ্ঞানী অ্যারিস্টটল। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস। একটু চিন্তা করো তো, নামকরণের জনক কে? নামকরণ বা শ্রেণীবিন্যাস বা দ্বিপদ নামকরণ, এটার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এবং দেখবা যে তোমার হাইড্রা নামকরণও কিন্তু ক্যারোলাস লিনিয়াসই করেছেন।
এরপরে চলে আসো ত্রিপদ নামকরণের জনক, পাখি বিজ্ঞানী শ্লিগেল। জিন তত্ত্বের জনক, শ্রেণীবিন্যাসের জনক কিন্তু ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। জিন তত্ত্ব আমাদের সবার দাদা গ্রেগর জোহান মেন্ডেল, দাদা বললেও কম হবে, বড় দাদা, ঠিক আছে। আর বিবর্তনের জনক বলে অনেকে ডারউইন বলে, এটা একদমই ভুল ধারণা। বিবর্তনের জনক হচ্ছে এমপি ডকলিস। তাহলে তোমরা সব বাবাদের একসাথে পড়বা, ঠিক আছে, সব জনকগুলা এরকম একসাথে মনে রাখবা। আমরা এখন পড়লাম যে আমাদের জীব প্রযুক্তির জনক হলো কার্ল এরিকি, আর টিস্যু কালচারের জনক হচ্ছে হেভারল্যান্ড। তাহলে এই দুইটা এটার সাথে পড়ে ফেলবা সুন্দর করে, ঠিক আছে। ওকে, টিস্যু কালচার প্রজাতির প্রাথমিক প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? বেশি টিস্যু উৎপাদন না। নতুন জাতের টিস্যু সৃষ্টি করতে হলে তো আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাপ্লাই করব, কারণ টিস্যু কালচারে তো কি তোমার কাছে যে টিস্যুটা আছে ওটাকেই তুমি কি করবা, রেপ্লিকেট করবা। তুমি তো এখানে নতুন কোনো বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারছো না। উন্নত মানে বীজে পসিবল না, বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন। তার মানে তুমি ধরো শীতকালে লেবু পাচ্ছ, খুব ভালো, শীতকালে তুমি হচ্ছে শীতকালীন ফুলকপি পাচ্ছ, কিন্তু গরমকালে যদিও পাওয়া যায় বাট সেটা কোয়ালিটি এত ভালো হয় না। তো তুমি ফুলকপির একটা টিস্যু রেখে দিলা, তারপরে তুমি গরমকালে সেখান থেকে তুমি ফুলকপির গাছ তৈরি করলা। তাহলে এই যে তোমার কাছে যে টিস্যুটা আছে, তুমি সেটা যদি বিভাজনক্ষম হয়, মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক টিস্যু হয়, সেখান থেকে তুমি নতুন নতুন চারা উৎপাদন করতে পারতেছো। অফ সিজনও তুমি ভেজিটেবলস পাচ্ছ। তাহলে যখনই তোমার নতুন কোনো বৈশিষ্ট্য, নতুন কোনো সংকরায়ন, নতুন গুণ সম্পন্ন বীজ তৈরি, নতুন জাত তৈরি, নতুন নতুন কিছু আসলে বুঝবা দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এছাড়া অন্য কোথাও কোনো বিভাজন বা রেপ্লিকেশনের কথা বললে দ্যাট উইল বি টিস্যু কালচার, ঠিক আছে। গ্রিন বায়োটেকনোলজি, তার মানে তিনটা কালার বলেছিলাম না, ব্লু হলো সমুদ্র, রেড এন্ড হোয়াইট হলো চিকিৎসা, আর গ্রিন কি হবে, কৃষিক্ষেত্র। তাহলে সমুদ্র ক্ষেত্র হলো ব্লু বায়োটেকনোলজি, চিকিৎসা হচ্ছে রেড এন্ড হোয়াইট। শিল্পক্ষেত্রে আমরা আলাদা করে কোনো ব্রাঞ্চ ইউজ করি না। মেরিস্টেম কালচার, দেখো মেরিস্টেম হচ্ছে আমাদের উদ্ভিদের একদম গভীরের একটা টিস্যু যেটা কিনা রোগ মুক্ত, সেখানে জার্মস বা জীবাণু থাকার পসিবিলিটি সবচেয়ে কম। তাহলে বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ হলো টিস্যু কালচার করবে। রোগমুক্ত চারা উৎপাদনের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন হচ্ছে গিয়ে তোমার পরাগধানী কালচারের মাধ্যমে করতে পারে উন্নত জান উদ্ভাবন। তাহলে আমরা মেরিস্টেম কালচারের মাধ্যমে অ্যাকচুয়ালি কি করব, রোগমুক্ত চারা উৎপাদন করব, ঠিক আছে। আচ্ছা, সাইব্রিডের ক্ষেত্রে কিসের মিলন হয়? আমরা নর্মালি কি জানি যে যখন আমাদের নিষেক হচ্ছে, নিষেকের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, একটা বড় আর নিশ্চল ডিম্বাণু থাকে, যে ডিম্বাণুর ভেতরে থাকে ওর নিউক্লিয়াস। তো বাইরে থেকে এসে যখন অনেকগুলো শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু ডিম্বাণুর চারপাশে আবরণটাকে ভেদ করতে পারে, তখন সেই শুক্রাণুর কেবলমাত্র নিউক্লিয়াসটা ভেতরে প্রবেশ করে, আর লেজ দেহ সব বাইরে রয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই তোমার ডিম্বাণু আর শুক্রাণু নিউক্লিয়াসটা মিলে তৈরি করে জাইগোট। এটা হলো নিউক্লিয়াসের মিলন। কিন্তু আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের বায়োটেকনোলজির মাধ্যমে শুধুমাত্র নিউক্লিয়াস না, আমরা এই পুরাটা শুক্রাণু আর এই পুরাটা ডিম্বাণুর যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমের ফিউশন করব। তাহলে নিউক্লিয়াসের ফিউশনকে আমরা বলি ক্যারিব্রিড বা নিউক্লিবিড বলতে পারি, আর সাইটোপ্লাজমের ফিউশনকে আমরা বলবো সাইব্রিড, ঠিক আছে। টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদান কি? দেখো আমাদের একটা কালচার মিডিয়াম তৈরি করার জন্য কি লাগবে, কালচার মিডিয়াম তৈরি করার জন্য লাগবে বিভিন্ন রকমের মুখ্য এবং গৌণ উপাদান। আমরা পড়েছিলাম না উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টস, আমরা প্রথমে সেই মুখ্য এবং গৌণ উপাদানগুলো যোগ করব। পুষ্টি উপাদানের জন্য আমরা আরো যোগ করব 2 থেকে 4% সুক্রোজ। আমরা কিন্তু গ্লুকোজ দিব না, কারণ গ্লুকোজ কিন্তু স্টেবল উপাদান না, পার্মানেন্ট কম্পোনেন্ট না। এরপরে আমরা দিব বিভিন্ন এই তোমার হচ্ছে এই বস্তুগুলোকে অর্ধতরল জেলির মতো রাখার জন্য এগার। এগারের কাজ কি, একটা কালচার মিডিয়াম যদি পুরোপুরি লিকুইড হয় তাহলে তুমি সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে হলে উল্লু করে পড়ে যাবে, তোমার ট্রান্সপোর্টেশনে ইজি হবে না। আবার এটা যদি পুরোপুরি সলিড হয় তাহলে তুমি সেখানে বিভিন্ন রকমের এক্সপ্ল্যান্ট, উদ্ভিদের টিস্যুর অংশ, এগুলাকে তুমি স্থাপন করতে পারবা না। তাহলে তোমাকে যদি ইজিলি কোন একটা এক্সপ্ল্যান্ট বা গাছের অংশ, টিস্যু, পাতা, মূল, কাণ্ড এগুলো স্থাপন করতে হয়, তোমার একটা সেমি সলিড উপাদান বা মিডিয়াম লাগবে। আবার সেটাকে ইজিলি ট্রান্সপোর্ট করার জন্য তোমাকে সলিড
বা সেমি সলিড দরকার হবে। এই জন্য আমরা কোন একটা কালচার মিডিয়ামকে সেমি সলিড করার জন্য কি ইউজ করি বলতো? অ্যাগার ইউজ করি। দেখবে তোমরা অনেকেই মাস্টার শেফের প্রোগ্রাম দেখো, সেখানেও কিন্তু জেলি বা তোমার প্যানাকোটা এই জাতীয় কিছু রেসিপি করার সময় আমরা সেমি লিকুইড কনসিস্টেন্সি আনার জন্য কিন্তু অ্যাগার অ্যাগার মিক্সড করি, জিলাটিন মিক্সড করি। এবং বলতো অ্যাগার কোত্থেকে বানানো হয়, দেখি কার কেমন আইডিয়া আছে। তোমরা কি জানো অ্যাগার কোত্থেকে বানায়? অ্যাগার হচ্ছে শৈবাল থেকে বানানো হয়, এটা এক ধরনের অ্যালগি, অ্যালগি থেকে অ্যাগার। ঠিক আছে, তাহলে যে মিডিয়ামে আমরা এই সকল উপাদানগুলো পাচ্ছি, এই সকল মৌলিক উপাদান সমৃদ্ধ মিডিয়ামকে আমরা বলি বেসাল মিডিয়াম। বেসাল মিডিয়াম, ওকে। টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে পৃথকৃত অংশকে আমরা কি বলবো? এক্সপ্ল্যান্ট। ক্যালাস হচ্ছে আমার একটা এক্সপ্ল্যান্টকে আমি যখন একটা কালচার মিডিয়ামে স্থাপন করব, সেটা তখন মাইটোসিস করে করে কোষ বিভাজনের মাধ্যমে যে অবয়ববিহীন একটা কোষ গুচ্ছ সৃষ্টি করবে তাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। ঠিক আছে, সরি ক্যালাস। আমরা ক্যালাস কাদেরকে বলি? যারা হচ্ছে কেয়ারলেস, যাদের মধ্যে কোনো সতর্কতা নাই, কেয়ারলেস ভাবে রাস্তা পার হয়, জীবনের কাজকর্ম করে। তাহলে সেরকম যে কোষেরও কোনো সতর্কতা নাই, কোনো সাইজ শেপ নেই, সে ক্যালাস। ঠিক আছে, মেরিস্টেম মানে তো হচ্ছে একটা গাছের রোগমুক্ত বা জীবাণুমুক্ত অংশ। আর অনুচারা মানে হলো টিস্যু কালচারের পরবর্তী আমরা হচ্ছে একটা ক্যালাস থেকে যে নতুন গাছটা পাই, সে টিস্যু কালচারে তৈরিকৃত নতুন গাছটাকে বলা হয় অনুচারা বা প্ল্যান্টলেট। তাহলে পৃথকৃত অংশকে আমরা বলছি এক্সপ্ল্যান্ট। টিস্যু কালচারের জনককে দেখেছো? এই প্রশ্নটা ঘুরে ফিরে চলে আসলো। মর্গান হচ্ছে টটি পটেন্সির জনক। তোমার হাত কেটে দিলাম, সেখান থেকে নতুন একটা হাত গজায় গেল। ঠিক আছে, হাইড্রাকে মাঝখান থেকে কেটে দিলাম, সেই হাইড্রা আবার গজায় গেল। তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় টটিপটেন্সি। কোন একটা জীবের, কোন একটা টিস্যুর, উদ্ভিদের বা প্রাণীর দেহের যে কোনো অংশে তৈরি হওয়ার যে ক্ষমতা তাকে বলে টটিপটেন্সি। যেমন আমাদের অস্থি মজ্জা বা বোন ম্যারোর যে স্টেম কোষ কিংবা হচ্ছে আমাদের জাইগোট কোষ, ওরা চাইলে যে কোনো রক্তকণিকা বা দেহের যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ, এটা চাইলেই হাইড্রার দেহের যে কোনো ক্ষতস্থান পূরণ করতে পারে, যে কোনো কোষ নষ্ট হয়ে গেলে সেটাকে রিপ্লেস করতে পারে। তাহলে এই যে তোমার হাইড্রার ইন্টারস্টিশিয়াল সেল, মানুষের স্টেম সেল, জাইগোট, এদেরকে বলা হয় টটিপটেন্ট সেল। এবং গাছের কিন্তু পুরো বডিটাই আলা টটিপটেন্ট বানাই দিয়েছেন। নইলে তো আমরা যদি পাতা কালচার করতাম সেখান থেকে শুধু পাতা পাইতাম, মূল কালচার করে খালি মূল পাইতাম, কোনো লাভ আছে? একটা আস্ত গাছ তোমার কালচার করা লাগতো। তাহলে এই জন্যই উদ্ভিদের যে কোনো অংশেরই পূর্ণাঙ্গ একটা গাছে পরিণত হওয়ার ক্ষমতা আছে, যেই টটিপটেন্সি ক্ষমতা আবিষ্কার করেছেন মর্গান। এর কি হচ্ছে জীব প্রযুক্তি শব্দটা প্রবর্তন করেন বা জীব প্রযুক্তির জনক। সুখ বলতে কিছু নাই। আর আমাদের টিস্যু কালচারের জনককে বলতো হ্যাভারল্যান্ড। দেখছি এই প্রশ্নটা তোমার মেডিকেল 15-তে এবং ডিউ 13-তেও আসছে। কোন বিজ্ঞানী মত প্রকাশ করেন যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা আছে? এই ক্ষমতাটাকে কিন্তু কি বলা হয়? টটিপটেন্সি। তাহলে দেখছো প্রশ্ন যে কিভাবে রিপিট হয় এবং আমরা কেন হচ্ছে অপশন গুলা পড়বো। 1 বছরে আসছে হচ্ছে তোমার টিস্যু কালচারের জনককে, সেখানে অপশন ছিল মর্গান। তাহলে তুমি সেখান থেকে দেখে নিলা যে মর্গানের নামটা কোত্থেকে আসছে, টটিপটেন্সি থেকে আসছে। তাহলে পরের বছরই চলে আসতে পারে যে টটিপটেন্সি কে আবিষ্কার করেন। এই জন্য প্রশ্ন ব্যাংক বা যে কোনো প্রশ্ন সলভ করার নিয়ম হচ্ছে শুধুমাত্র সঠিক উত্তর দেখে পালায় যাওয়া যাবে না, বাকি 3টে অপশন কোন কোয়েশ্চেনের এগেইনস্টে আছে সেগুলো বই থেকে দেখে নিতে হবে। তাহলে আমাদের এই টটিপটেন্সি ক্ষমতাটা কে প্রকাশ করেন? প্রথম বিজ্ঞানী মর্গান। এই যে দেখছো আবার একই কথা আসছে, এই ক্ষমতাটাকে কি বলা হয়? টটিপটেন্সি। পলিনেশন মানে তো হচ্ছে গিয়ে তোমার পরাগায়ন, হ্যাঁ। গ্রোয়িং অ্যাবিলিটি মানে বৃদ্ধি হওয়ার ক্ষমতা, অ্যাডাপ্টেশন মানে হলো অভিযোজন। তাহলে যে কোনো একটা সজীব কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে বা প্রাণীতে পরিণত হওয়ার যে অন্তর্নিহিত ক্ষমতা তাকে আমরা বলবো টটিপটেন্সি। কোনটির মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়? তাহলে এটা আমরা কোত্থেকে পড়েছি, একটু আগে বলেছিলাম যে রোগমুক্ত মানেই হলো তোমার হলো মেরিস্টেম কালচার। যেহেতু এখানে অপশনে মেরিস্টেম নেই, সো আমরা রোগমুক্ত উদ্ভিদ পাবো যারা দ্রুত বিভাজিত হতে পারবে। তাহলে অ্যান্সার হবে ভাজক টিস্যু কালচার। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হলো পরাগধানী কালচার। পরাগধানী কালচারের মাধ্যমে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারি, যেমন থুজা, সাগর কলা, এরা কিন্তু হ্যাপ্লয়েড। হ্যাঁ, এরা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদের টিস্যু কালচারের মাধ্যমে তৈরি হবে।
পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে কোনটিকে সারফেস স্টেরিলাইজ করে নিতে হয়? আমি পুষ্টি মাধ্যমে স্থানান্তর করব কাকে? আমি একটা রোগমুক্ত, সুস্থ, উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন গাছকে নির্বাচন করব, যাকে আমি কালচার করতে চাই। এখন পুরো গাছটারে আস্তে আমি কালচার করব না, আমি গাছের একটা অংশ আলাদা করে নিয়ে সেটাকে কালচার করতে চাই। তাহলে আমার কাঙ্ক্ষিত উদ্ভিদের যে অংশটুকুকে আমি আলাদা করে আনছি, দ্যাট ইজ এক্সপ্ল্যান্ট। এখন এক্সপ্ল্যান্টটাকে তুমি যদি তোমার কালচার মিডিয়ামে রেখে দাও কোনো রকম স্টেরিলাইজেশন না করে, তোমার সেখানে জীবাণু আগে থেকে আসবে না। এমনিতে মিডিয়াম, কালচার মিডিয়াম খানা দানা দেখলে জীবাণুরা হই রই রই করতে করতে আসে। এই জন্য পুষ্টি মাধ্যমে স্থানান্তরের পূর্বে আমি যাকেই স্থানান্তর করব তাকেই তো তোমার স্টেরিলাইজ করব, তাই না? তাহলে ক্যালাস তো বলেই ফেলেছি, অবয়ববিহীন কোষগুচ্ছ। মেরিস্টেম তো নিজেই জীবাণুমুক্ত, ওকে আর স্টেরিলাইজ করা লাগবে না। আর টনোপ্লাস্ট মানে কি? তোমরা দেখে তো ঘাবড়ায় গেছে, এটা আবার কি জিনিস? আমরা সেই 1971 সালে পড়ে এসেছি, কোষ গহ্বরের যে পাতলা পর্দা বেষ্টন করে রাখে, সেই কোষ গহ্বরের পর্দাই হলো টনোপ্লাস্ট। তাহলে অ্যান্সার হবে এক্সপ্ল্যান্ট। ঠিক আছে? ক্যালাস মিডিয়ামের পিএইচ কত? এটা ইম্পর্টেন্ট, 5.5 থেকে 5.8। এবং সেই সাথে তোমরা দেখে রাখো যে আমাদের যে ক্যালাস সৃষ্টি হবে, সেই ক্যালাস সৃষ্টি হওয়ার জন্য আমাদের হচ্ছে কি কি লাগে? ক্যালাস সৃষ্টি হওয়ার জন্য আমাদের টেম্পারেচার লাগবে হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার হচ্ছে 15 পাউন্ড, আর আমরা সময় রাখবো কতক্ষণ? 20 মিনিট। 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর 15 পাউন্ড চাপে রাখবো 20 মিনিট। হ্যাপ্লয়েড উদ্ভিদে কি প্রয়োগের মাধ্যমে ডিপ্লয়েড হোমোজাইগাস উদ্ভিদ উৎপাদন করা যায়? তাহলে আমরা হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড করতে পারি, কোলকিসিন হবে এটা। ঠিক আছে, কোলকিচিন লিখছে, এটা হচ্ছে কোলকিসিন, কোলচিসিন না। আচ্ছা, সাইব্রিড শব্দটি কোন প্রক্রিয়ার সাথে জড়িত? আমরা একটু আগে বলেছিলাম যে যখন সাইটোপ্লাজমে মিলন ঘটবে তাকে বলা হয় সাইব্রিড। এটা এসেছে টিস্যু কালচার থেকে। ঠিক আছে, কৃত্রিম বীজে অঙ্কুরোদ্গমের সুবিধার জন্য কি দিয়ে জেল তৈরি করা সম্ভব হয়েছে? তাহলে আমরা যদি কৃত্রিম ভাবে কোনো একটা বীজকে অঙ্কুরোদ্গম করে সেখান থেকে ভ্রূণ এবং সেখান থেকে নতুন গাছ তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিয়ে জেল তৈরি করতে পারি? এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার সোডিয়াম বা ক্যালসিয়াম অ্যালজিনেট। জিলাটিন বা এগার হচ্ছে আমরা কালচার মিডিয়াম তৈরি করি। ঠিক আছে, আর মিউসিন তো হচ্ছে মিউকাস, ওর কোনো কাজ নেই সব ক্ষেত্রে। যেসব উদ্ভিদের বীজের জীবনী শক্তি কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে তাদেরকে কোনটি সংরক্ষণ করতে হবে? তাহলে তাদের কোন অংশটাকে আমরা সংরক্ষণ করবো যাতে জীবনী শক্তি নষ্ট হয়ে যাবে? দেখো, জীবনী শক্তি যদি কাজ না করে তাহলে কাণ্ড বা ভাজক টিস্যু বা মূল, ওদের তো কোনো কাজই নেই। ভাজক কলা যদি বিভাজিতই না হতে পারে তাহলে ওকে সংরক্ষণ করে তোমার আমার কোনো লাভ আছে? নেই। তাহলে অ্যান্সার হবে পরাগরেণু। ঠিক আছে, ওরা হচ্ছে পরবর্তীতে প্রজনন করতে পারবে। নিচের কোন প্রক্রিয়ার দ্বারা হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা, যেটা আমি অলরেডি বলেছি যে মেরিস্টেম কালচার করে আমরা হচ্ছে রোগমুক্ত, আর ভ্রূণ কালচার করে আমরা ডিপ্লয়েড উদ্ভিদ পাবো। তাহলে রোগমুক্ত চারা আর হ্যাপ্লয়েড পাবো হচ্ছে পরাগরেণু থেকে। ঠিক আছে, আর ভ্রূণ কালচার করে আমরা কি পাবো? ডিপ্লয়েড পেতে পারি, ডিপ্লয়েড উদ্ভিদ। আচ্ছা, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির জন্য কালচার করা, তার মানে দেখো এই যে এই প্রশ্নটাই কিন্তু একটু ঘোরা এখানে দিচ্ছে। এখানে বলছে কোন প্রক্রিয়ার দ্বারা হ্যাপ্লয়েড চারা উৎপাদন করা যায়, আর এখানে বলছে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির জন্য কালচার করে, সেম জিনিস, পরাগরেণু কালচার। ঠিক আছে, কোন প্রযুক্তিতে মাতৃগুণাবলী অক্ষুণ্ণ রেখে কাঙ্ক্ষিত উদ্ভিদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করা হয়? তাহলে মাতৃগুণাবলী অক্ষুণ্ণ রেখে কাঙ্ক্ষিত উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করাকে কি বলা হয়? টিস্যু কালচার। আমরা তো এখানে কোনো ক্যারেক্টার চেঞ্জ করতেছি না, তাহলে তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হয়ে যেত, তাই না? তাহলে এখানে অ্যান্থার কালচার বা পরাগধানী কালচার করলে সেটার মাধ্যমে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে গিয়ে তোমার হ্যাপ্লয়েড উদ্ভিদ। মেরিস্টেম কালচারের মাধ্যমে পাবো হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ। ছোট একটা জিনিস থেকে বড় জিনিস তৈরি করা, মাইক্রো জিনিসকে প্রোপাগেট করা, তাহলে অ্যান্সার হয় মাইক্রো প্রোপাগেশন, যেটা টিস্যু কালচারের আরেক নাম। ঠিক আছে, নিচের কোন পদ্ধতিতে আবার একই কথা রোগমুক্ত উদ্ভিদ মানে মেরিস্টেম? টিস্যু কালচারের প্রাথমিক মিডিয়ামে নিচের কোন উপাদানটি থাকা প্রয়োজন? একটু আগে আমরা পড়েছি যে আমাদের থাকবে বিভিন্ন রকমের মুখ্য গৌণ উপাদান, আর থাকবে কি 2 থেকে 4% সুক্রোজ। তাহলে আমরা কিন্তু এখানে গ্লুকোজ দিব না, ইউজ করব সুক্রোজ। কোন প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা হয়? আমরা বীজের সুপ্তাবস্থা দূর করি হচ্ছে কি সাধারণত কিসের মাধ্যমে জানো? আমরা করি হলো মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে, মানে টিস্যু কালচারের মাধ্যমে। আচ্ছা,
এরপরে দেখো কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়। আমরা চলে এসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা হলো ঢাকা ইউনিভার্সিটির 1 নাম্বার ডিপার্টমেন্ট। মানে মানুষ অনেকে ওদের ধ্যান জ্ঞান থাকে, অনেকে বুয়েটে চান্স পেয়েও ছেড়ে দেয় ডিউর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়বে দেখে। খুবই ইন্টারেস্টিং, খুবই ট্রেন্ডিং এবং বর্তমানের জন্য যুগোপযোগী একটা সাবজেক্ট। তুমি ধরো চাইলা যে আমার পাখি সাঁতার কাটবে, তুমি কি করলা, মাছের সাঁতার কাটা জিনের সাথে পাখির জিন তুমি রিকম্বিনেশন করে দিলা। কিন্তু আমাদের কান্ট্রিতে সাধারণত এই ধরনের এক্সেসিভ রিকম্বিনেশন গুলো করা হয় না, কারণ এগুলোর জন্য আমাদের যে মিডিয়াম প্রয়োজন, যেগুলোকে আমরা গিনিপিগ হিসেবে ইউজ করতে পারি, এগুলো বাংলাদেশে ইউজ করা কিন্তু ইলিগাল। কিন্তু তারপরেও বাইরের কান্ট্রিতে ভিতরে ভিতরে দিয়ে অনেক ক্ষেত্রে এই ধরনের ইনভেনশন কিন্তু এখনো রিসার্চের আন্ডারে আছে। দেখবা জাফর ইকবাল স্যার তো অনেকেই বলে জাফর ইকবাল স্যারের বেশিরভাগ নভেলই হচ্ছে গিয়ে বিদেশি কাহিনী থেকে নকল করা, কপিক্যাট। তো ওনার বেশ কিছু নভেল ছিল, ইকারাস, এরপরে হলো সেরিনা। ইকারাসে দেখানো হয়েছিল মানুষের জিনের সাথে পাখির জিনের রিকম্বিনেশন, আর সেরিনাতে দেখানো হয়েছিল মানুষের সাথে পাখির জিনের রিকম্বিনেশন। এগুলা কিন্তু পসিবল হতো, কিন্তু আমরা কেন করছি না? কারণ দেখো, তুমি যদি মানুষকে পাখির মতো বানাতে চেষ্টা করো, তোমাকে একটা গিনিপিগ ইউজ করতে হবে। একটা মানুষের বা একটা মেয়ের ইউটেরাসে তোমাকে মানুষের জিন আর পাখির জিন রিকম্বিনেট করার পর যে প্লাজমিড বা যে জাইগোটটা, সেটাকে কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করতে হবে ইনভিট্রো কালচার বা আইভিএফ করার জন্য। এখন কে রাজি হবে যে আমি আমার ইউটেরাসে একটা পাখিরূপী মানব বড় করব? আর সেই পাখিরূপী মানব জন্ম দিতে গেলে যে সে মানুষটা মারা যাবে না, তার কিন্তু কোনো সিকিউরিটি বা কোনো গ্যারান্টি নাই, এবং আমাদের সরকার এটা পারমিট করবে না কখনোই। এই জন্য আসলে আমাদের কান্ট্রিতে একেবারেই করা হয় না। বাইরের কান্ট্রিতে খুবই লো লেভেলে ইলিগালি কিন্তু এই ধরনের কিছু রিসার্চ চলতেছে, ঠিক আছে? তাহলে কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? এটা কি হবে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়েছিলাম, সেখানে আমরা হাইড্রোজেন বন্ড কেটেছিলাম কে দিয়ে, মনে আছে? হেলিকেজ এনজাইম দিয়ে। তাহলে সেখানে কেচি ছিল হেলিকেজ, আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কেচি হচ্ছে রেস্ট্রিকশন। লাইগেজ দিয়ে লাইগা যায়, তার মানে রেপ্লিকেশনও লাইগা যায় লাইগেজ দিয়ে, আর এখানেও জোড়া লাগে হচ্ছে লাইগেজ দিয়ে। লাইপেজ মানে হচ্ছে যে চর্বি জাতীয় খাবার পরিপাক করে, আর প্রাইমেজ মানে যে রেপ্লিকেশনে প্রাইমার তৈরি করে। তাহলে অ্যান্সার হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। ওর আরেকটা সুন্দর নাম আছে, আণুবীক্ষণিক কাঁচি বা মলিকুলার সিজার, বা এটাকে তোমার বায়োলজিক্যাল নাইফও বলা হয়। ছুরি কাঁচি যা কিছু পাবা সবকিছু এটার নাম। প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য হলো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায় আসে। যে কোনো চ্যাপ্টারে যখন দেখবা কিছু বৈশিষ্ট্য আছে, সেখান থেকে বুঝবা প্রশ্ন আসবে কোনটি বৈশিষ্ট্য, কোনটি সত্য নয়। 2012-13 সালের দিকে এরকম প্রশ্ন করতো, নিচের কোনটিকে সত্য বলিয়া মিথ্যা বলিলে ভুল হইবে না, নিচের কোনটিকে অশুদ্ধ বলিলে অশুদ্ধ হইবে না। তো এই জাতীয় প্রশ্নগুলা ক্র্যাক করতেই তোমার 5 মিনিট 6 মিনিট শেষ, তাহলে তুমি অ্যান্সার কখন করবা? কিন্তু এখন তোমাদের জন্য সুখের বিষয়, এখন এই ধরনের কিম্ভূত কিমাকার প্রশ্ন থেকে বের হয়ে আসছে। এখন জাস্ট কোনটি বৈশিষ্ট্য, কোনটি বৈশিষ্ট্য নয়, কোনটি প্রযোজ্য, কোনটি প্রযোজ্য নয়, তোমরা তাতেই বাইক্কা যাও। তোমরা নয় খেয়াল করো না, প্রযোজ্য খেয়াল করো না, নিজের মন মতো অ্যান্সার করে দিয়ে আসো। তাহলে ইহা বৃত্তাকার ডি সূত্র কোন রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটা অসম্ভব, এটা তো ভুল। কাটা যায় দেখেই তো এনজাইমের নাম আমরা পড়তেছি। জিন প্রকৌশলে বাহক হিসেবে কাজ করে না, এটা তো বাহক হিসেবে আমরা ইউজ করি। শ্বসনে অবশ্যই ভূমিকা রাখে, অবাধ শ্বসনে। তাহলে আমরা জানি এটা কি বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। সাধারণত যারা কিনা প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দ্বিসূত্রক পাই সূত্রাকার। মনে রাখবো, আমরা অনেকেই ভাবি যে হয়তো আদি কোষের ডিএনএটা 1 সূত্রক, প্রকৃত কোষেরটা 2 সূত্রক। দুইটাই 2 সূত্রক, দুইটারই কিন্তু 2টা করে সুতা আছে, একটা আর 2টা। কিন্তু এটা হলো গোল্লু, এটা হলো সূত্রাকার। সূত্রাকার মানে সুতার মতো, আর দ্বিসূত্রক মানে 2টা সুতা। আদিকোষ প্রকৃত কোষ দুইটার ডিএনএ তে 2টা সুতা আছে, দ্বিসূত্রক। কিন্তু আদিকোষটা গোলাকার বা বৃত্তাকার, প্রকৃত কোষ এটা সুতার মতো। ডিএনএ কে খণ্ডিত করে রেস্ট্রিকশন এনজাইম অ্যাজ ইউজুয়াল। লাইগেজ মানে লাইগা যায়, প্রোটিয়েজ মানে প্রোটিনকে বিশ্লেষণ করে, অ্যামাইলেজ মানে শর্করা পরিপাককারী এনজাইম। পুনরূপ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। 2020 সালে যখন প্রথম করোনা ভাইরাস বিস্তার লাভ করে, তখন আরটিপিসিআর বা রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশনে কিরকম হিড়িক পড়ে গেছিল। এক একটা টেস্ট করতে 1500, 1600, 2000, 4000 টাকা করেও নিত। প্রাভা হেলথ, এরপরে তোমার হচ্ছে গিয়ে পপুলার থেকে অনেকে এরকম বাসায় এসে তোমার টেস্ট করতো। আর তখন তো সিরিয়ালই পাওয়া যেত না পিসিআর টেস্ট করার জন্য, কি একটা অবস্থা। এবং তুমি যে সরকারি কোথাও গিয়ে করবা, সেখানেও তোমার সিরিয়াল ধরে লাইন ধরে, মানে খুবই দুঃসাধ্য একটা ব্যাপার ছিল। এবং পলিমারেজ চেইন রিঅ্যাকশনটাতে কি করে, এখানে তোমার
ডিএনএটা আছে, আমরা তো জানি কোভিডে কি করতো, কোভিড তো বা করোনা ভাইরাস তো হচ্ছে গিয়ে একটা আরএনএ ভাইরাস, তাই না? আর আরএনএ কে তো আমরা রেপ্লিকেট করতে পারি না। তো করোনার যে মেসেঞ্জার আরএনএটা আছে ওটাকে রিভার্স ট্রান্সক্রিপশন করে তোমার হচ্ছে গিয়ে ডিএনএ তে কনভার্ট করতো। ডিএনএ এর দুটা সূত্র আছে, এই দুইটা সূত্রকে তোমার 90°C টেম্পারেচারে উত্তপ্ত করে একক সুতায় রূপান্তর করা হতো। এরপর সেটাকে হচ্ছে রেপ্লিকেট করে তোমার অনেকগুলো কপি বানানো হতো। এবার সেই কপিগুলোকে করতো কি, বিজ্ঞানীদের রিসার্চ ল্যাবরেটরিতে কিছু জিন লাইব্রেরি ছিল, যে জিন লাইব্রেরিতে আগে থেকে কালেক্ট করা করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর সাথে বা ডিএনএ ডিজাইনিং এর সাথে এই কপিগুলোকে ম্যাচ করতো। ম্যাচ করে গেলেই পিসিআর পজিটিভ, ম্যাচ না করলে নেগেটিভ। কিন্তু তখন একটা কমন ঝামেলা হইতো, অনেকের করোনা পজিটিভ থাকতো কিন্তু আরটিপিসিআর এ আসতো তোমার নেগেটিভ, যেটাকে আমরা ফলস নেগেটিভ বলতাম। আরটিপিসিআর মাত্র 75% অথেন্টিক রেজাল্ট আমাদেরকে দেয়, তাহলে বাকি 25% কেন ফলস আসতো? চিন্তা করো, মনে রাখবা আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবচেয়ে বেশি মিউটেশন করে। এই জন্য দেখো ইনফ্লুয়েঞ্জারের কত চাচাতো মামাতো খালাতো ভাই বোন আছে। সেই আমি যখন স্কুলে পড়ি তখন প্রথম বার্ড ফ্লু ধরা পড়ে, লাখ লাখ মুরগি মেরে ফেলছিল, মানে মুরগি খাওয়া তখন বন্ধ হয়ে গেছিল। আমার আম্মু মনে আছে বাজার থেকে তো ফার্মের মুরগি টোটালি অফ, দেশি মুরগি কিনলেও সেগুলোকে হাই টেম্পারেচারে তোমার হচ্ছে ফ্রাই করে দিত, মুরগি ওরকম করে বাসায় সিদ্ধ করে রান্না করা হইতো না। এরপর বার্ড ফ্লু কেটে যাওয়ার পর আসলো সোয়াইন ফ্লু, শুকরের হইতো। সেই সোয়াইন ফ্লু মানুষের মধ্যে বা বাংলাদেশে যদিও অত বেশি ছড়ায়নি, তারপরে আতঙ্ক ছড়াইছিল। এরপরেই তোমার আসলে কি সার্স করোনা, ঠিক আছে, ওটা বাইরের কান্ট্রিতে ছড়াইলো। মার্স করোনা তাইওয়ান চীন ছড়াইলো, সেখান থেকে আসলো নভেল করোনা। তাহলে এই যে বার্ড ফ্লু পাখির থেকে মানুষের, সোয়াইন ফ্লু শুকরের থেকে মানুষের, সার্স করোনা ভাইরাস বা কোভিড-19 এটা আসলো অনেকে বলে তোমার হচ্ছে কি বলে বন চিতই থেকে, বন রুই মাছ থেকে, অনেকে বলে তোমার বাদুর থেকে। তাহলে এগুলো আসছে মানুষের মধ্যে। তাহলে ইমার্জিং ভাইরাস গুলা কিন্তু সব ইনফ্লুয়েঞ্জার চাচাতো মামাতো খালাতো ভাই বোন, ঠিক? তাহলে এই যে তোমার এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এত মিউটেশন করে, বিজ্ঞানীদের রিসার্চ জিন লাইব্রেরিতে যেই জিন তোমার ম্যাপিং গুলা বা সিকোয়েন্সিং গুলা আছে, হয়তো তার বাইরেও মিউটেশন করে আরেকটা নতুন করোনা ভাইরাস চলে আসছে যেটা কিনা আমার লাইব্রেরির সাথে ম্যাচ করে নাই। এই জন্য হয়তো রিপোর্টে দেখাইছে নেগেটিভ কিন্তু আসলে সে পজিটিভ, কারণ তাকে নতুন একটা ভ্যারিয়েন্ট অ্যাটাক করেছে যেটা বিজ্ঞানীদের কোনো কালেকশনে নাই। এই জন্য তখন আসলে খুবই তোমার, এখন যেরকম ডেঙ্গুতে দেখবা, ডেঙ্গুতে তোমার পেট খারাপ হয়, ডেঙ্গুতে কনস্টিপেশন হয়, ডেঙ্গুতে বমি হয়, পেটে পানি আসে, ফুসফুসে পানি আসে, শ্বাসকষ্ট হয়, ঠিক আছে? এখন যে কোনো কিছু হলে ডেঙ্গুর লক্ষণ। তখন ছিল ব্যাপারটা করোনার জন্য, করোনাতে জ্বরও আসে, পেটও খারাপ হয়, বমিও হয়, শ্বাসকষ্ট হয়, হার্ট ফেলিওর হয়, সবকিছু তখন করোনার লক্ষণই ছিল। তাহলে এই যে তোমার পিসিআর, এটার পূর্ণ ফর্ম হলো পলিমারেজ। পলিমার মানে অনেকগুলা কপি, যে এনজাইম কপি বানাবে সে পলিমারেজ, লম্বা চেইন বানাবে যে বিক্রিয়ার মাধ্যমে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আরটি দিয়ে রিভার্স ট্রান্সক্রিপ্টেজও হয়, রিয়েল টাইমও হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে আমরা এই যে এমআরএনএ থেকে ডিএনএ বানাচ্ছি না, তোমার হচ্ছে ট্রান্সক্রিপশনে উল্টা রাস্তায়, এই জন্য এটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। আর যে এনজাইমটা এই উল্টা রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাবে তার নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওকে, আচ্ছা। তারপরে এরপরে চলো দেখো রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপ কোনটি। এক্সপ্ল্যান্ট সংগ্রহ করি তো আমরা টিস্যু কালচারে, আর কোনো জীবনেও তো আমরা এগুলোকে কাটি নাই। কখনো কোন এক্সপ্ল্যান্টকে কাটতে দেখছো? বাহক দ্বারা জিন খন্ড না, বাহক দ্বারা আমরা জিন ক্যারি করি। অনুচারা সৃষ্টি বা প্ল্যান্টলেট তৈরি হলো তোমার টিস্যু কালচারের ধাপ। লাইগেজ এনজাইমের ব্যবহার, তাহলে আমরা একমাত্র রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে লাইগেজ এনজাইম দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ এর সাথে বাহক ডিএনএ কে জোড়া লাগাই। বায়োলজিক্যাল নাইফ কোনটি? দেখছো ওই জৈবনিক ছুরি, বায়োলজিক্যাল সিজার, মলিকুলার সিজার, এটা হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজেস বা রেস্ট্রিকশন এনজাইম। খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের বইতে যতগুলো রেস্ট্রিকশন এনজাইমের নাম দেওয়া আছে একটু ভালো করে পড়বা। রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহৃত হয়? এমআরএনএ নির্দিষ্ট অংশ কাটতে নো, অ্যামাইনো অ্যাসিড নো, টিআরএনএ নো। রেস্ট্রিকশন মানেই ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা ইঞ্জিনিয়ারিং এর নামই তো হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, তাহলে তুমি সেখানে কেন এমআরএনএ টিআরএনএ ভুগিয়ে চুগিয়ে এগুলো আনতে যাবা? ঠিক আছে। জীবের জিনোমে নতুন জিন বিন্যাস তৈরির সর্বাধুনিক পদ্ধতি আমরা জানি শঙ্করায়ন, তো এটা নতুন পদ্ধতি না। ক্লোনিং মানে জিন কপি করা, টিস্যু কালচার মানে টিস্যু কপি করা, এটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজেস? দেখো
এটা কিন্তু ইকো আর আই, নট ইকো আর ডাবল আই। এটা হচ্ছে হিন্ড 3, নট হিন্ড 2। এটা হচ্ছে ব্যাম এইচ আই, নট ব্যাম এইচ আই আই। তাহলে অ্যান্সার হবে MBO1। আরেকটা আছে HPA2। ঠিক আছে, তাহলে দেখো ইকো আর আই, হিন্ড 3, ব্যাম এইচ আই, MBO1, HPA2। এখানে আই আছে নাকি একটাই দুইটাই, নাকি একটা ওয়ান দুইটা ওয়ান, খুব ভালো করে খেয়াল করবা। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে কি বলা হয়? ট্রান্সজেনিক, হাইব্রিড, সাইব্রিড, ক্লোন। ক্লোন মানে হচ্ছে জিনের কপি। হ্যাঁ, একটা জিনকে আমরা যখন অনেকগুলা কপি করব কোনো বাহক ছাড়া, দ্যাট উইল বি ক্লোন। সাইব্রিড মানে হচ্ছে আমাদের টিস্যু কালচারে যখন সাইটোপ্লাজমের ফিউশন হয় সেটাকে আমরা বলি হলো সাইব্রিড। আর হাইব্রিড মানে হলো সংকরায়ন করবো জাস্ট, সেখানে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি না। তাহলে নতুন জীবকে আমরা বলবো ট্রান্সজেনিক বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, জিএমও, জিইও অথবা ট্রান্সজেনিক। ঠিক আছে, প্লাজমিড কোথায় পাওয়া যায়? শৈবালে কোনো প্লাজমিড নেই, ফার্নে নেই, মসে নেই। তাহলে ব্যাকটেরিয়া একটা আদি কোষ, ওদের যে মেইন ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের বাইরে একটা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু দেখা যায় যাকে বলা হয় প্লাজমিড। কোন কোষ বহির্ভূত ভাবে ডিএনএ ক্লোনিং এর দ্রুততম পদ্ধতি কোনটি? দেখো, ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস করে আমরা কি করি? আমরা হচ্ছে কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বের করতে পারি, মানে তোমার অপরাধী শনাক্তকরণের জন্য, পিতামাতা চিহ্নিতকরণের জন্য। ঠিক আছে, জিনোম সিকোয়েন্সিং করে আমরা সেম কাজ করতে পারি, এবং জিনোম সিকোয়েন্সিং করে কিন্তু করোনা ভাইরাসে কোন নাইট্রোজেন বেজের পরে কোন নাইট্রোজেন বেজ আছে এই ডিজাইনটাই তো জিনোম সিকোয়েন্সিং। এটা আবিষ্কারের মাধ্যমে কিন্তু আমরা করোনা ভ্যাকসিন আবিষ্কার করতে পেরেছি। তুমি যদি একটা চোর বা ডাকাতের নারী নক্ষত্র চিনতে না পারো, সে কিভাবে থিঙ্ক করে সেটাকে অনুধাবন করতে না পারো, তুমি কোনোদিন তাহলে ধরতে পারবা? পারবা না। এখন করোনার ডিজাইনটা কি, ও কি কি নাইট্রোজেন বেজ দ্বারা তৈরি হয়েছে, এটা জানতে পারলে না সেগুলাকে তুমি আক্রমণের প্রস্তুতি নিতে পারবা, তাই না? আচ্ছা, পলিমারেজ চেইন বিক্রিয়া দিয়ে আমরা জিন ক্লোনিং করি, ইলেকট্রন প্রোব দিয়ে আমরা কি করি? আমরা হচ্ছে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমি যে রিকম্বিনেশনটা করতেছি এটাকে আসলে আমার সফল হচ্ছে কিনা এটা যাচাই করি আমরা কি দিয়ে? ইলেকট্রন প্রোব দিয়ে। তাহলে অ্যান্সার হবে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। জিন প্রকৌশলে কোনটি উত্তম বাহক? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। এটাকে আমরা ইউজুয়ালি পোষক বা ক্যারিয়ার হিসেবে ইউজ করি রিকম্বিনেন্ট ডিএনএ ক্যারি করার জন্য। আর বাহক হলো ইশেরিকিয়া কোলাই। ভিব্রিও কলেরা হচ্ছে কলেরা রোগের বৈজ্ঞানিক নাম, আর ব্যাসিলাস সাবটিলিস তো দণ্ডাকার ব্যাকটেরিয়া। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল উপাদান কি? আমরা অ্যাকচুয়ালি বাহক পোষক সব হিসেবে কি ব্যবহার করি? ব্যাকটেরিয়া ব্যবহার করি, ব্যাকটেরিয়ার প্লাজমিড ব্যবহার করি। ঠিক আছে, এই জন্য আমাদের মূল উপাদান কোনটা? ব্যাকটেরিয়া। জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার কোনটি? একই কথা, এখানে আমরা ব্যাকটেরিয়া না দিয়ে দিব প্লাজমিড। প্লাজমিডের আণবিক ওজন প্রায় কত ডালটন? দেখো কত কনফিউশন, 10-200, 10-200, 10-200, 10-300। তাহলে বুঝতেই পারবা 200 যেখানে আছে সেখানে কনফিউশন, তোমাকে কনফিউজ করতে চাইছে। অ্যান্সার হবে 6। ঠিক আছে, কোন প্রক্রিয়া অপত্য কোষ তৈরির জন্য পুংলিঙ্গ অপ্রয়োজনীয়? আমার পুংলিঙ্গ কখন লাগবে? আমার হচ্ছে কি যখন আমি দুইটা বিপরীত লিঙ্গের মধ্যে ক্রস করব, মিউটেশন করব, যৌন প্রজনন ঘটাবো। কিন্তু ক্লোনিং এ কি আমার কোনো শুক্রাণু ডিম্বাণু লাগবে? আমি একটা কোষ পাইলেই তো সেটারে ফটোকপি করতে পারবো। তাহলে অ্যান্সার হবে জিন ক্লোনিং। জিন ক্লোনিং এর ক্ষেত্রে পোষক হিসেবে আমরা কোনটিকে ব্যবহার করি? একই কথা, আমরা ব্যাকটেরিয়াকে ব্যবহার করি। মাইক্রোপ্লাজমা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, এটাকে সাধারণত আমরা কম ব্যবহার করি। আর ভাইরাস প্রোটোজোয়াকে তো ব্যবহার করা হয় না বললেই চলে। সুপারবাগ কোনটি ভাঙতে সক্ষম? সুপারবাগ পড়বে কি? সাধারণত হাইড্রোকার্বন বা তেল জাতীয় পদার্থ। যখন সমুদ্রে কোন একটা তেলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, যেমন সুন্দরবনে একবার হয়েছিল, তখন কি হয়েছিল? আমরা হচ্ছে এই সুপারবাগ গুলো ব্যবহার করেছিলাম। ওরা করে কি, ওরা হচ্ছে হাইড্রোকার্বনকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড পানিতে ডিজলভ করে দেয়, তখন পানি দূষণের হাত থেকে বাঁচে। তাহলে অ্যান্সার হবে কি বলতো? হাইড্রোকার্বন। ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাজমিড ডিএনএ এর কর্তিত অংশে টার্গেট ডিএনএ লাইগা যাবে কি দিয়ে? তোমরা সবাই জানো, লাইগেজ। তাহলে রেস্ট্রিকশন হচ্ছে গিয়ে কাটার কাজ করবে, হেলিকেজ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে কাঁচির কাজ করবে, আর পলিমারেজ হচ্ছে গিয়ে রেপ্লিকেশনে পলিমার তৈরি করবে, ডিএনএ এর ফটোকপি তৈরি করবে। তাহলে আমরা কি করব বলতো? লাইগা যাবে লাইগেজ দিয়ে। বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি ব্যবহার করা হয়? বিটি মানে কি? দেখো সবগুলাতে কিন্তু বিটি নাই, বি ডি, বি এ, বি ডি। তাহলে অ্যান্সার হবে বিটি,
ব্যাসিলাস থুরিনগিয়েসিস, পতঙ্গ থুরিঙ্গ মনে রাখবা, ঠিক আছে? যে বিটি বেগুন মানে কি, দেখবা আগেকার সময় যখন আমি স্কুলে পড়তাম, আব্বু যখন বাজার থেকে বেগুন আনতো, দেখতাম বেগুনের মধ্যে ইয়া বড় বড় কালো কালারের গর্ত। তো সেই পোকাগুলো আমরা বটি দিয়ে এরকম গুতায় গুতায় হচ্ছে ভিতর থেকে বের করে নিয়ে আসতো। তাহলে এখনকার দেখবা আমরা যখন বেগুন বা কুমড়া শসা এগুলো কাটে, ভিতরে এত বড় বড় পোকা থাকে না। তাহলে কি করে, এই যে তোমার বেগুন বা শসা এই ধরনের সবজিগুলোকে যেই তোমার হচ্ছে পোকামাকড় গুলো আক্রমণ করে খেয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, সেই পোকামাকড় গুলাকে কুপোকাত করতে পারে হলো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার যে উপাদানটা পোকামাকড়কে মেরে ফেলে, আমরা করে দেখলাম কি সেই উপাদানটা আমাদের জন্য ক্ষতিকর না। আমরা সেই উপাদানটাকে আলাদা করে রেস্ট্রিকশন দিয়ে কেটে লাইগেজ দিয়ে প্লাজমিডের সাথে জোড়া লাগায়, এরপরে সেটাকে অনেকগুলা কালচার পদ্ধতির মাধ্যমে কপি করে উদ্ভিদের মধ্যে ট্রান্সপ্লান্ট করে একটা ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করলাম। সেটা হচ্ছে বিটি বেগুন, ব্যাসিলাস থুরিনগিয়েসিস বেগুন। সেই বেগুনের মধ্যে ব্যাকটেরিয়ার যে উপাদানটা পোকামাকড়কে মারে সেই উপাদানটা আছে, সেটা আমাদের কোনো ক্ষতি করবো না দেখে আমরাও মচমচ করে খাবো, আবার কোনো পোকা আক্রমণ করলে সে ইনালিলা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বিটি দিয়ে ব্যাসিলাস থুরিনগিয়েসিস, বিটি বেগুন আছে, তুলা আছে, ভুট্টা আছে, শসা আছে, সবকিছুই আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়? জিন ক্লোনিং করে আমরা বানাবো না, টিস্যু কালচারে বানাবো না, ডিএনএ রিকম্বিনেন্ট হবে। ঠিক আছে? একটি জিন কপি জিনে পরিণত করা যায় কোন পদ্ধতিতে? এটা হবে পিসিআর। রিপ্রোডাক্টিভ ক্লোনিং করে আমরা বৈশিষ্ট্যের মিক্সচার করব, টিস্যু কালচার করে টিস্যুকে আমরা কপি করব, রিকম্বিনেন্ট ডিএনএ করে আমরা বৈশিষ্ট্যের সম্মিলন ঘটাবো। প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো, বৃত্তাকার ডিএনএ ঠিক আছে দ্বিসূত্রক, স্বল্প জিন বহন করে, দ্বিসূত্রক ডিএনএ বহন করে। তাহলে অ্যান্সার হবে একসূত্রক। বলেছিলাম না যে আদিকোষ প্রকৃত কোষ দুইটাই দ্বিসূত্রক, কিন্তু পার্থক্য হলো একটা বৃত্তাকার একটা সূত্রাকার। রেস্ট্রিকশন এনজাইম নয় কোনটি? এটা কি হবে দেখো, আমরা কিন্তু বলেছিলাম ইকোআরআই, হিন3, অল পিকিউ, এইচপিএ2। তাহলে অ্যান্সার হবে সবগুলো। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান কোনটি? তাহলে প্রথম আমরা জীবজ উপাদান কি ব্যবহার করেছি? প্লাজমিড। কোন বিজ্ঞানী প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন? এটা অ্যান্সার কি হবে? এটা হবে তোমার জ্যাক উইলিয়ামসন, তার ড্রাগন আইল্যান্ড বইতে প্রথম ব্যবহার করেন। ঠিক আছে? ইনসুলিন মানবদেহের কোন অঙ্গাণু থেকে নিঃসৃত হয়? আমরা জানি যে যকৃৎ কিন্তু সাধারণত কোনো হরমোন অথবা এনজাইম তৈরি করে না। ঠিক আছে? ও শুধু পিত্তরস তৈরি করে। পাকস্থলী থেকে নিঃসৃত হয় এনজাইম, এজন্য ও হলো বহিঃক্ষরা গ্রন্থি। আর ক্ষুদ্রান্ত নিঃসরণ করে এনজাইম, এজন্য ও একটা বহিঃক্ষরা গ্রন্থি। কিন্তু এবার আসো আমাদের বসের কাছে। আমাদের যে অগ্নাশয়, সে অগ্নাশয়ের দুটো অংশ আছে। একটা হলো লোবিউল অথবা অ্যাসিনাস। সে লোবিউল অথবা অ্যাসিনাস পরিপাকের জন্য বিভিন্ন রকমের ক্ষারীয় তরল এবং এনজাইম ক্ষরণ করে। আরেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন দ্বীপের মতো গঠন আছে। দ্বীপ ইংরেজি হলো আইল্যান্ড, যেগুলোকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স। তাহলে সে ক্ষুদ্র বিচ্ছিন্ন দ্বীপের মতো কোষগুচ্ছগুলোকে আমরা বলি আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে তোমার 4 ধরনের কোষ আছে। কয় ধরনের? 4 ধরনের কোষ আছে। আলফা, বিটা, ডেল্টা বা গামা, সরি পিপি বা গামা। আলফা ক্ষরণ করে হচ্ছে গ্লুকাগন, যেটা হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। বিটা ক্ষরণ করবে ইনসুলিন, আমাদের বস, যেটা আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ কমায়। খুবই গুরুত্বপূর্ণ। ডেল্টা তৈরি করে সোমাটোস্ট্যাটিন, যে হচ্ছে গিয়ে আলফা আর বিটা কোষের কার্যকারিতা দুটাকে নিয়ন্ত্রণ করে, দুটাকে শান্ত রাখে, দুটা তো ঝগড়া করে। আর পিপি হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ও হলো ক্ষুধা নিবারণ করে। এখন কি হয় দেখো, জন্মগতভাবে যদি কারো বিটা সেল ধ্বংস হয়ে যায়, তাহলে কি তার ইনসুলিন তৈরি হবে? না, তখন তার শরীরে গ্লুকোজ বেড়ে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস 2 রকম, একটা হলো ডায়াবেটিস মেলিটাস, আরেকটা হলো ডায়াবেটিস ইনসিপিডাস। মেলিটাস হয় হচ্ছে কি তোমার ইনসুলিন হরমোনের অভাবে, আর ইনসিপিডাস হয় হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে। যদি আমার বিটা কোষ ধ্বংস, তাহলে ইনসুলিন একেবারে তৈরি না হয়, সেটা টাইপ 1।
আর যদি আমার বিটা কোষ ঠিকঠাক আছে, ইনসুলিনে ঠিকঠাক খরচ হচ্ছে বা তৈরি হচ্ছে, কিন্তু আমার বডির কোষগুলা বলবে মাই লাইফ মাই রুলস, ইনসুলিন তুমি তোমার মতো খরিত হও, আমি কমাবো না, আমার ইচ্ছা। তাই প্রথমটাতে একেবারেই বিটা কোষ নাই দেখি ইনসুলিন তৈরি হচ্ছে না, আর এখানে তৈরি হচ্ছে কিন্তু কোষগুলো ওর কথা মানতেছে না। দেখবা বাসায় আম্মুরা বকতে বকতে একটা পর্যায়ে এমন আসে, আম্মুরা বকতে থাকলে মানে ধুর বকতে থাকো, কথা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে আমরা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস মেলিটাসকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 1 বা টাইপ 2 যে কোনো ডায়াবেটিসে আমরা কি তৈরি করি, কৃত্রিম ভাবে ইনসুলিন তৈরি করি। আগে ইনসুলিনটা নেওয়া হতো গরুর অগ্নাশয় থেকে, বাদ সাধলো হিন্দুরা। এরপরে নেওয়া হতো তোমার শুকরের অগ্নাশয় থেকে, বাদ সাধলো মুসলিমরা। এরপরে মানুষের দেহের অগ্নাশয় থেকেই তোমার ইনসুলিনটা কালেক্ট করা হয়। মানুষের দেহের কোথায় থাকবে, মানুষের দেহের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 11 নাম্বার ক্রোমোজোমের দুইটা বাহু আছে, লম্বা বাহু খাটো বাহু। সে 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহুর একদম অ্যাপেক্স থেকে, খাটো বাহুর শীর্ষ থেকে আমরা ইনসুলিনের জিন কালেক্ট করি। অনেকে বলবে আপু কেমনে বুঝছে ভাই যে 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে আছে? ওই যে জিনোম সিকোয়েন্সিং। ঠিক আছে, তাহলে ধরো এটা হলো আমার ক্রোমোজোম, এটা ধরো খাটো বাহু, এখানে আছে তোমার ইনসুলিন তৈরির জিন। ওকে, তাহলে ইনসুলিন কোন অঙ্গাণু থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়। অগ্নাশয়ের কোন কোষে? বিটা কোষে। দেখছি আমরা একটা আলোচনা থেকে কতগুলো প্রশ্ন উত্তর করে ফেলতে পারতেছি। ইউরোপিয়ান কর্ন বোরার প্রতিরোধ, যে কোনো সবজি বা ফলমূল প্রতিরোধের কথা বললেই বুঝবা বিটি, ব্যাসিলাস থুরিনগিয়াসিস। ব্যাসিলাস ডিসেন্ট্রি হচ্ছে আমাশয় রোগের জীবাণুর নাম, অ্যানথ্রাসিস হচ্ছে অ্যানথ্রাক্স রোগের জীবাণু, আর ব্যাসিলাস ডেনিট্রিফিকেন্স এটা কি করবে? ডেনিট্রিফিকেন্স হচ্ছে কি তোমার কৃষি ক্ষেত্রে নাইট্রোজেন সংবন্ধন বা অনেক কাজে লাগে। ব্যাসিলাস অ্যানথ্রাসিসকে কিন্তু বায়োলজিক্যাল উইপেন হিসেবে ইউজ করা হয়, সেটা কি জানো? অনেক অনেক কাল আগে একটা কান্ট্রি আরেক কান্ট্রিকে খামে করে এই অ্যানথ্রাক্সের ব্যাকটেরিয়া পাঠাই দিত, খাম খুলতো শেষ। এটাকে বলা হয় বায়োলজিক্যাল উইপেন। ঠিক আছে, জীবাণু অস্ত্র। তাহলে এখানে অ্যান্সার হবে ব্যাসিলাস থুরিনগিয়াসিস। এরপরে দেখো, খেয়াল করো যে হচ্ছে তোমার উন্নত জাতের গম উদ্ভাবনের কোন পদ্ধতিকে কাজে লাগানো হয়? গম উৎপাদনের জন্য আমরা কি ইউজ করব বলতো? সোমা ভ্যারিয়েশন, আমরা সোমাটিক হাইব্রিডাইজেশন, আমরা হচ্ছে সাইটোপ্লাজমের হাইব্রিডাইজেশন করব। আকরিক হতে ইউরেনিয়াম সীসা নিষ্কাশনে কি ব্যবহার করা হয়? আমরা ইউজ করি হচ্ছে কি তোমার জেনেটিক্যালি মডিফাইড মাইক্রো অর্গানিজম, জিএমএম, জেনেটিক্যালি মডিফাইড মানে যেগুলোকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে চেঞ্জ করেছি। মাইক্রো অর্গানিজম, জীবাণু, জেনেটিক্যালি মডিফাইড মাইক্রো অর্গানিজম, জিএমএম। অণুজীব না, প্রোটোজোয়া না, জিএমও না। পানিতে তেল শোধনে ব্যবহৃত, যে বলেছিলাম না সুপার বাগ, তাহলে সেটা হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনোসা। ট্যাবাকি হচ্ছে তামাক, তামাকের ব্লাইট। এরপরে জ্যান্থোমোনাস সাইট্রি হলো লেবুর ক্যাঙ্কার, লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে না, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, অপশন গুলো খুব ভালো করে পড়বা। আর আরেকটা কথা মনে রাখবা, মেডিকেলে বৈজ্ঞানিক নাম আসে না বললেই চলে, আসলে বড়জোর তোমাকে ইংরেজি নামটা বলবে, অপশনে বাংলা নাম থাকবে। কিন্তু কঠিন করে ডিউতে, ডিউতে বা যে কোনো কৃষিগুচ্ছ পরীক্ষাতে কি করবে, তোমাকে বাংলা নাম প্রশ্নতে দিয়ে দিবে এবং উদাহরণগুলো সব বৈজ্ঞানিক নামে ইংরেজিতে অপশনে দেওয়া থাকবে। ইন্টারফেরন কোন ধরনের পদার্থ? ইন্টারফেরনে কি হয়, ধরো এটা হচ্ছে আমি তোমাদের সঞ্চারী আপু, হ্যাঁ, এখন ধরো তার পাশে আমার দুই পাশে আছে এই আমার বাবা, এই ধরো আমার মা। এখন আমাদের বাসায় আসছে ডিপ জল, তার সাঙ্গপাঙ্গ নেই। ঠিক আছে, আহো ভাতিজা, ডিপ জল করলো কি, তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাকে অ্যাটাক করলো। এখন আমি ভাবলাম কি আমার কিছু হোক, আমার বাপ মার যাতে কিছু না হয়, সে বলছে তুই চুপ থাক, তুই কিছু বললে তোর ঘাটটা মচকাই দিব। আমি চিৎকার শুরু করছি, বাবা বাঁচাও, ঠিক আছে, আম্মু বাঁচাও। তখন এই চিৎকার করার পরে বাবা মা করলো কি, বাবা মার হাতে যত অস্ত্র শস্ত্র ছিল, দা খুন্তি বটি সব নিয়ে রেডি হইলো। এদিকে কিন্তু ডিপ জলাতা সাঙ্গাপাঙ্গা আমার পিটাইতেছে, কারণ আমি চিৎকার করছি। তো বাবা মা করবে কি, এসে এই ডিপ জলাতা সাঙ্গাপার সঙ্গে ঢুসু ঢুসুম 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 মেরে ফেললো। তাহলে কাহিনী কি হলো, আমি যদি একটা কোষ হই আর আমার চারপাশে এই ডিপজলাতা সাঙ্গপাঙ্গ যদি এক একটা ভাইরাস, টিউমার আর ক্যান্সার হয়, তাহলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে কোষ থেকে কিছু ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন নিঃসৃত হয়। আমি যে চিৎকার করলাম সেই চিৎকার গুলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন।
সে গ্লাইকোপ্রোটিন পার্শ্ববর্তী কোষগুলাকে সতর্ক করে দেয় যে জীবাণু আসছে, তোমরা এখন অস্ত্র নিয়ে প্রস্তুত হও। তাহলে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে যে ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন পার্শ্ববর্তী কোষকে তাদের শ্বেত রক্তকণিকা তৈরির মাধ্যমে প্রস্তুত করে ফেলে এই টিউমার, ক্যান্সার এবং ভাইরাস জীবাণুকে নষ্ট করার জন্য বা ধ্বংস করার জন্য, সেই গ্লাইকোপ্রোটিনকে বলা হয় ইন্টারফেরন। এবং ইন্টারফেরনকে আমরা ক্যান্সারের চিকিৎসায়, টিউমারের চিকিৎসায়, ভাইরাসের চিকিৎসায়ও ব্যবহার করতে পারি। তাহলে ইট ইজ ওয়ান টাইপ অফ প্রোটিন। প্রোটিন তো না, গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে। কোনটি মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ এবং ক্যান্সার প্রতিরোধ করে? দেখছো, এটা মেডিকেলের 4 আর দিনাজপুর বোর্ডে আসছে ইন্টারফেরন, আবার মেডিকেল 20, ডেন্টাল 19-18, পরপর 3 বছর 18, 19, 20-এ আসছে ইন্টারফেরন। ঠিক আছে। ইনসুলিন তো হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজ কমাবে, সোমাটোস্ট্যাটিন আলফা আর বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করবে, আর গ্লোবিউলিন তো হচ্ছে একটা প্লাজমা প্রোটিন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফিব্রিনোজেন। জিপিএ 5 দিয়ে একদম ঠোঁটের গোড়ায় নাম মুখস্থ থাকতে হবে, না পারলে শেষ, কলা গাছে ফাঁসি দিতে হবে। ঠিক আছে। জীব প্রযুক্তির মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে নিচের কোনটি উৎপাদন করা হয়? তাহলে আমরা কি করতে পারি দেখো, এনজাইম, পেনিসিলিন, অ্যান্টিসেপটিক, এগুলো তো এমনিতে বানানো যায়। অ্যান্সার হবে ইনসুলিন। মানবদেহে ইনসুলিন হরমোনের কাজ কোনটি? রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে কি? আমরা একটু আগে পড়েছিলাম গ্লুকাগন। রক্তে গ্লুকোজ পরিপাক করা মানেই হচ্ছে গিয়ে গ্লুকোজের পরিমাণ কমানো। অক্সিজেন পরিবহন করে বেসিক্যালি হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকার। আর রক্তচাপ নিয়ন্ত্রণ করে কি? আমাদের ব্যারো রিসেপ্টর। তাহলে ইনসুলিনের প্রধান কাজ কি? ওরা হচ্ছে আমাদের গ্লুকোজ পরিপাকের মাধ্যমে গ্লুকোজের পরিমাণ কমায়। মলিকুলার ফার্মিং কে একদম শুরু থেকে বলেছিলাম যে ট্রান্সজেনিক প্রাণী থেকে ওষুধ আরোহণ। ঠিক আছে। কোন ব্যাকটেরিয়া থেকে একটি জিন যোগ করার মাধ্যমে ট্রান্সজেনিক তুলা গাছ সৃষ্টি করা হয়েছে? যে কোনো সবজি বা গাছের নাম বললেই বুঝবা কি? ব্যাসিলাস থুরিনগিয়েসিস। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেসিয়েন্স কে আমরা সাধারণত পোষক হিসেবে ইউজ করি। ঠিক আছে। বর্তমানে আমেরিকার চাষকৃত সয়াবিনের কত ভাগ ট্রান্সজেনিক? 45। এখান থেকে মনে রাখবা যে তুলার হচ্ছে 50, ভুট্টার হলো গিয়ে 60, আর সরিষার 45% হচ্ছে কি? ট্রান্সজেনিক। ডলি নামক ক্লোন তৈরির জন্য পল ডরসেট স্ত্রী ভেড়া থেকে কি সংগ্রহ করেছিলেন? উনি সংগ্রহ করেছিলেন অনিষিক্ত ডিম্বাণু। ঠিক আছে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ ক্লোনিং, আমাদের ডলি ভেড়া কিন্তু রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর এক্সাম্পল। সাল ছিল 1996। ঠিক আছে। কি সুন্দর অপশন দিচ্ছে, কলি, ডলি, মিলি, শিলা, এবার ডলি। হ্যাঁ, আমার আম্মুরও নিকনেম ডলি। তো আমি যখন ইন্টারনেটে পড়তাম ডলি ভেড়া, আমি একটু জোরে পড়তাম ডলি ভেড়া রিপ্রোডাক্টিভ ক্লোনিং। আর আমার আম্মু রান্নাঘর থেকে আমাকে জুতা ছুঁড়ে মারতো, বুঝছো? আচ্ছা, দেখছো পরের প্রশ্নটা এই সেম কোয়েশ্চেন। কত সালে? 1996 সালে। বোটানিতে কিন্তু বেশি সাল পড়তে হয় না, সংখ্যা ভিত্তিক তথ্য পড়বা বেশি করে জুওলজি বই থেকে। যেমন রক্তকণিকাগুলোর সংখ্যা এবং আয়ু, বৃক্কের দৈর্ঘ্য, এরপরে মস্তিষ্কের দৈর্ঘ্য, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য, এগুলা পড়তে হয়। নিউরনের সংখ্যা, অ্যালভিওলাসের সংখ্যা। কিন্তু বোটানি থেকে যত পারো সাল আর নিউমেরিক্যাল ভ্যালু বাদ দাও, যেগুলো আপুরা ক্লাসে পড়ানোর সময় বলে দেই সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে কোনটি? হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব মানে হচ্ছে যারা বর্জ্য পদার্থ থেকে তোমার জারণ বিজারণের মাধ্যমে দূষণ প্রতিরোধ করবে। তাহলে এটা কে করে? নকার্ডিয়া করে। ঠিক আছে। সিউডোমোনাস, নকার্ডিয়া ওরা করে। টুরুলা ইউটিলিস করে কি? তোমার কাগজ শিল্পে যে ইস্ট জন্মে সেখান থেকে আমিষ তৈরিতে সাহায্য করে। পেনিসিলিয়াম থেকে আমরা পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করি। আর স্যাকারোমাইসিস হচ্ছে তোমার চিনি তৈরিতে কাজে লাগে। তাহলে হাইড্রোকার্বন অক্সিডাইজিং হচ্ছে সিউডোমোনাস আর নকার্ডিয়া। গর্ভাবস্থার শুরুতে জীব প্রযুক্তি ব্যবহার করলে কোন রোগ নিরাময়ের সম্ভাবনা থাকে? দেখো, হিমোফিলিয়াতে কি হচ্ছে, আমার যে ক্লটিং ফ্যাক্টর আছে 13টা, তার মধ্যে 8 বা 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে, যার কারণে রক্ত জমাট বাঁধে না। কোনো যে কাটা গেলে ব্লাড কাদারিয়া বেহনে লাগা, সেটা আর বন্ধ হবে না। ইউরোবাইলেজ আছে, ইউরোকাইনেজ আমরা পড়ি নাই। থ্যালাসেমিয়াতে কি হয়? রক্ত শূন্যতা হয়। আমাদের যে হিমোগ্লোবিন আছে সেখানকার গামা গ্লোবিউলিন বা আলফার বিটা গ্লোবিউলিন জিনে মিস্টেক হয়। এটা হবে ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া মানে হচ্ছে যে তোমার বাচ্চাদের মস্তিষ্কে ফিনাইল কিটো অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে মস্তিষ্কের বিকৃতি হয়, ওইটা প্রতিরোধ করবে এই ফিনাইল কিটোনিউরিয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সুপার রাইস বা গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? আমাদের এশিয়ান কান্ট্রিতে আমাদের বেশিরভাগ মানুষের সবচেয়ে প্রিয় খাবার কি জানো? ভাত। ভাত ছাড়া আমরা কিছু বুঝি?
আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম, আমি স্কুল থেকে বাসায় এসে আম্মুকে বলতাম, আম্মু ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। যেদিন আম্মু বলতো আজকে ভাত আছে, আমার আনন্দ কে দেখে। আবার সকালে উঠবো, আজকে শুক্রবার, স্কুল নাই, কিছু নাই, টিফিন দেওয়া লাগবে না। আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু নাস্তা কি? আম্মু তো আজকে ভাত, আলু ভর্তা, ডিম ভাজি। আরে কি খুশি, ভাত দিছে। তো আমাকে দেখেই বুঝতে পারতেছে আমার সাইজের পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে ভাত। এখন ভাত অ্যাকচুয়ালি কি জিনিস? কার্বোহাইড্রেট, শর্করা। তো গ্রামাঞ্চলে বিশেষ করে মানুষ তো অন্য কোনো সাপ্লিমেন্টারি কোনো ফুড পাচ্ছে না, শুধু ভাত পাচ্ছে। তো ভাতের থেকে তো শুধু কার্বোহাইড্রেট পাচ্ছে, সে কি কোনো ভিটামিনস পাচ্ছে? পাচ্ছে না। কোনো আয়রন পাচ্ছে? পাচ্ছে না। তাহলে আয়রন না পাইলে মেন সমস্যাটা কি হয়? আমাদের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের যে হিম পার্টটা, ওর অন্যতম প্রধান পার্ট কি? আয়রন। তাহলে এই যে আয়রন, ওর ঘাটতি হলে আমাদের হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তার মানে রক্ত শূন্যতা। এবং গ্রামাঞ্চলে বিশেষ করে মেয়েদের বেশি হয় কেন? কারণ তোমার ডেলিভারির সময় কিংবা তোমার মিনস্ট্রুয়াল সাইকেল বা মাসিকের সময় একটা পরিমাণে রক্ত শরীর থেকে কিন্তু ক্ষয় হচ্ছে। তো যার কারণে গ্রামাঞ্চলে মেয়েদের মধ্যে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মাঝখান দিয়ে অনেক বেশি দেখা যেত। আর যেহেতু ভিটামিন পাচ্ছে না, সো আমরা কি জানি যে ভিটামিন এর অভাবে কি হয়? আমরা জানি যে আমাদের চোখের সবচেয়ে বেশি আলোক সংবেদী অংশ হচ্ছে রেটিনা। এই রেটিনাতে দুই ধরনের কোষ আছে, একটা হলো রড, একটা হলো কোন। রড হচ্ছে আমাদের মৃদু আলোতে দেখতে সাহায্য করে, আর এই যে তোমাদের আলো ঝলমলে সন্ধ্যা, এই তোমার হচ্ছে তীব্র আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ। এখন আমরা জানি যে আমাদের শাকসবজিতে যে বিটা ক্যারোটিন থাকে, সেই বিটা ক্যারোটিনে যখন সূর্যালোক এসে পড়ে, তখন সে কি তৈরি করে বলতো? সে তৈরি করে দুই অণু ভিটামিন এ। সেই ভিটামিন এ তৈরি করবে রোডোপসিন প্রোটিন, যেখান থেকে তৈরি হয় রড কোষ। আর কোন তৈরি করে? আয়োডোপসিন প্রোটিন। তাহলে আমাদের রঙিন শাকসবজি, ফলমূল, ছোট মাছ, এগুলাতে যে বিটা ক্যারোটিন আছে, সেই বিটা ক্যারোটিন সূর্যের আলো পড়ে দুই অণু ভিটামিন এ তৈরি করে, যারা কিনা রোডোপসিন প্রোটিন তৈরি করে। এখন তুমি যদি কোনো ছোট মাছ, শাকসবজি, রঙিন শাকসবজি এগুলো না খাও, খালি ভাতই খাও, তাহলে তোমার শরীরে কি তোমার ভিটামিন এ থাকবে? থাকবে না। রোডোপসিন তৈরি হবে না। তাহলে মৃদু আলো কখন তৈরি হয়? দিনের বেলা নাকি রাতের বেলা? রাতের বেলায় মৃদু আলো থাকে, দিনের বেলায় তো সূর্যালোক আছে। তখন সেই মৃদু আলোতে দেখতে না পারলে তাকে বলা হয় রাত কানা। কারণ রাতের বেলায় কানা, রাতে দেখতে পারে না। দিনের বেলায় যদি কোনো বৃষ্টি মুখর আবহাওয়া, মেঘলা দিন থাকে, তখন সে দেখতে পারবে না। কি কষ্ট, ঠিক আছে? রাতে কিছু দেখে না, রাতে সব বিনোদন মিস। তাহলে এই যে তোমার রাতকানা রোগ, এই রাতকানা রোগটা কিন্তু তোমার মেইন ডিজিজটার নাম হলো জেরোফথ্যালমিয়া। এই জেরোফথ্যালমিয়া ডিজিজটার 10টা ধাপ আছে, যার মধ্যে সবচেয়ে লোয়ার, সবচেয়ে দুর্বলটা হলো নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। এরপরে কর্নিয়াল আলসারেশন হবে, ঠিক আছে, অনেক কিছু হবে। ফাইনালি 10টা স্টেপ পার হয়ে লাস্ট স্টেপটা হচ্ছে অন্ধত্ব বা ব্লাইন্ডনেস। তাহলে বুঝতে পারতেছো কতটা খারাপ জিনিস। তো এই জন্য আমাদের এশিয়ান কান্ট্রি গুলাতে এই অন্ধত্ব থেকে মানুষকে রক্ষা করার জন্য বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য কি করা হয়েছে? জ্যাপোনিকা টাইপ একটা ধান আছে, সেই জ্যাপোনিকা টাইপ ধানে ড্যাফোডিল যে ফুল আছে, সেই ড্যাফোডিল ফুল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টি আর আয়রন তৈরির 3টা জিন কালেক্ট করছে। বিটা ক্যারোটিনের 4টা আর আয়রন তৈরির 3টা জিন কালেক্ট করছে প্লাজমিডের মাধ্যমে। কালেক্ট করে সেগুলাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ট্রান্সফার করেছে কার মধ্যে? এই জ্যাপোনিকা টাইপ ধানে। এখন ভাত খেলে মানুষ কার্বোহাইড্রেটও পাবে, ভিটামিনসও পাবে, আয়রনও পাবে। বর্তমানে আমরা যে ভাতগুলো খাই সেগুলো কিন্তু সুপার রাইস, ঠিক আছে? তো এটা ভিটামিন এ। ভিটামিন ডি এর অভাবে কি হয় বলতো? বড়দের হয় রিকেটস, ছোটদের হয় অস্টিওম্যালাসিয়া, মানে হাড্ডি জিরজিরা হয়ে যায়। ভিটামিন বি6 এর অভাবেও কি হবে? আমাদের হচ্ছে অনেক রকম অপুষ্টি দেখা যাবে, স্কিন ক্যারাটিনাইজেশন হবে না। আর ই এর প্রভাব অভাবে কি হয়? তোমার খাবারে জারণ বিজারণ ঠিক মতো হয় না। জিএমওর পূর্ণ রূপ কি হবে? এটা হবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, লাস্টেরটা, ঠিক আছে? দেখো প্রথম অপশনটা আর লাস্টেরটা কিন্তু কনফিউজিং। জেনেটিক মডিফিকেশন অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এবং আমি বিশ্বাস পরীক্ষার হলে তোমরা এটাতেই প্যাস লাগাবা, এটাই তোমরা ভুলে যাবা, ঠিক আছে? এই জন্য ইলাবোরেশন গুলাই চ্যাপ্টারে, যেমন পিসিআর হলো পলিমারেজ চেইন রিয়াকশন, এরপরে জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিইও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। ইলাবোরেশন গুলো খুব ভালো করে লিখে লিখে পড়বা।
নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করেছে? জলাতঙ্ক রোগ কেন হয়? কুকুর কামড় দিলে? অ্যাকচুয়ালি যে সকল কুকুরে র্যাবিস ভাইরাস থাকে তারা কামড় দিলে জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া হয়। তাহলে হিউমোলিন তোমার হলো ইনসুলিনের বাণিজ্যিক নাম। ইলি লিলিয়ান কোম্পানি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে প্রথম যে ইনসুলিনটা বাজারজাত করে, মানে কমার্শিয়াল নাম বা হচ্ছে ট্রেড নেম হলো হিউমোলিন। যেমন আমরা গ্যাসের ওষুধ খাই অমিপ্রাজল, এটা জেনেরিক নেম। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে আনে, যেমন রেনেটার, ম্যাক্সপ্রো, ইনসেপ্টার, প্যান্টোপ্রাজল বা প্যান্টোনিক্স, সরি ওটা তো অমিপ্রাজল না। তো এরকম এক একটা কোম্পানি এক একটা ট্রেড নেম জেনেরিক নেম আনে। ইনসুলিনটা হচ্ছে তোমার জেনেরিক নেম, যেটাকে ইলি লিলিয়ান কোম্পানি বাজারে এনেছিল হিউমুলিন নামে। ইন্টারফেরনটা হচ্ছে তোমার, আচ্ছা এটাতে পরে আসি। প্লাজমিনোজেন কি জিনিস? আমাদের রক্তের মধ্যে এই প্লাজমিনোজেনটা নিষ্ক্রিয় দশায় থাকে। ডিকশনারিতে লিখে রাখবা, নামের শুরুতে প্রো বা নামের শেষে জেন থাকা মানে সে নিষ্ক্রিয়। এই প্লাজমিনোজেনটা যখন সক্রিয় প্লাজমিনে রূপান্তরিত হয় তখন ও কি করে? আমাদের রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। তার মানে সে কি করে? রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে রক্তকে তরল করতে সাহায্য করে। কেউ যদি ধরো তোমার স্ট্রোকের কারণে বা তার কোনো মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত বাহিকা ছিঁড়ে গেল, তখন সেই রক্তটা ক্লট হয়ে তার মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্যারোটিড ধমনীকে আটকাই দিল, ব্লক করে দিল। এই রক্তবাহিকাটা ছিঁড়ে গেছে, এখানকার রক্তটা ক্লট হয়ে ক্যারোটিড ধমনীকে ব্লক করে দিছে। ব্রেন আর কোনো ব্লাড পাচ্ছে না, কোনো অক্সিজেন পাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড আমাদের হার্টেও কি আছে? করোনারি ধমনী। সেই করোনারি ধমনীতে একটা ক্লট আটকায় গেল, হার্ট কোনো ব্লাড পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। তাহলে ব্রেন কোনো অক্সিজেন না পেলে তাকে আমরা বলি স্ট্রোক, আর হার্ট কোনো অক্সিজেন না পেলে তাকে আমরা বলি এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। তাহলে এই যে তোমার ব্রেইনে সাপ্লাই করে যে ক্যারোটিড ধমনী, ওর এই জমাট বাঁধা রক্তটা আমি যদি গলায় ফেলতে চাই, কিংবা হার্টে সাপ্লাই করা করোনারি ধমনীর এই জমাট বাঁধা রক্ত আমি যদি গলায় ফেলতে চাই, অনেক অনেক আগে ইউজ করা হতো স্ট্রেপ্টোকাইনেজ। কিন্তু স্ট্রেপ্টোকাইনেজটা তোমার ছত্রাক থেকে কালেক্ট করে দেখে অনেক সময় এটার কারণে মানুষের বডিতে সাইড এফেক্ট হতো, অ্যালার্জিক রিয়াকশন হতো। এই জন্য এটা বাদ দিয়ে বর্তমানে আমাদের শরীরের প্লাজমিনোজেনকে প্লাজমিনে রূপান্তর করা হয়, যেটা কিনা আমাদের রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। এই রূপান্তরে ভূমিকা রাখবে যেই প্রোটিনটা, তার নাম টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিপিএ, যেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করতে পারি। ঠিক আছে? আর এরিথ্রোপয়েটিন জিনিসটা কি? এরিথ্রোপয়েটিন জিনিসটা হচ্ছে, আমাকে তোমরা বলো তো, আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয় কোত্থেকে? যে কোনো রক্তকণিকা তৈরি হয় কোত্থেকে? আমি জানি তোমরা আমার ছবি দেখে ইমাজিন করে ফেলছো, অস্থি মজ্জা থেকে। কোরবানির সময় তোমরা নিহারি খাও না? পায়ার ঝোল বলে যে, পায়ার হাড্ডি বাইরাইতে বাইরাইতে পারে না, প্লেট ভেঙে ফেলে। অনেকে তো আবার পাই বা স্ট্রচে সেখান থেকে খায়, তাই না? ওই পায়ার ঝোল বা নিহারিটাই হচ্ছে বোন ম্যারো বা অস্থি মজ্জা। তো এই অস্থি মজ্জার ভেতরে যে কোষটা রয়েছে টটিপটেন্ট, তার নাম স্টেম সেল। এই যে তোমার অস্থি মজ্জা লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য এই অস্থি মজ্জার উপরে কাজ করে কিডনি থেকে সিক্রেট হওয়া একটা বিশেষ হরমোন, যার নাম এরিথ্রোপয়েটিন। তাহলে কিডনি থেকে এরিথ্রোপয়েটিন হরমোনটা তৈরি হয়ে যখন অস্থিমজ্জার উপরে কাজ করে, সে অস্থিমজ্জার স্টেম সেল তখন তৈরি করে এরিথ্রোসাইট বা রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। তাহলে এরিথ্রো মানে লাল, সাইট মানে সেল। এই এরিথ্রোসাইট তৈরির পদ্ধতিকে বলা হয় এরিথ্রোপয়েসিস। তাহলে এরিথ্রো মানে লাল বা লোহিত, তাহলে লোহিত রক্তকণিকা তৈরির হরমোনের নাম হলো এরিথ্রোপয়েটিন, প্রক্রিয়াটা হলো এরিথ্রোপয়েসিস, আর রক্তকণিকার নাম হলো এরিথ্রোসাইট। তাহলে ডিকশনারিতে লিখে রাখো, এরিথ্রো মানে লাল, লিউকো মানে সাদা বা শ্বেত, থ্রম্বো মানে জমাট বাঁধা রক্ত। এরিথ্রোসাইট লাল দেখে এরিথ্রোসাইট, লিউকোসাইট বর্ণহীন দেখে লিউকোসাইট, আর প্লেটলেট বা থ্রম্বোসাইট রক্ত জমাট বাঁধায় দেখে ওর নাম থ্রম্বোসাইট। অনেক কিছু একসাথে বলে ফেললাম। তাহলে এখানেও শানে নজুল কি? এখানেও শানে নজুল হচ্ছে, যদি কোনো কারণে আমাদের রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর হয়, বা পেশেন্টটা সে ডায়ালাইসিসের পেশেন্ট হয়, তখন তো তার কিডনি ঠিকমতো কাজ করতে পারতেছে না। তাহলে কি সে ঠিকমতো এরিথ্রোপয়েটিন তৈরি করতে পারবে? না। তাহলে তখন তার এরিথ্রোপয়েসিস কমে যাচ্ছে, লোহিত রক্তকণিকা কমে গিয়ে তার রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া হচ্ছে। তখন আমরা অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য কি করব? আমরা কৃত্রিম ভাবে এরিথ্রোপয়েটিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করব। ঠিক আছে?
এবং আমি যখন নেফ্রোলজিতে আমার প্লেসমেন্ট ছিল ইন্টার্নশিপের সময়, তখন কিডনির প্রত্যেকটা পেশেন্টের সোডিয়াম পটাশিয়াম এই লবণগুলো উল্টাপাল্টা ছিল, আর তীব্র আকারে অ্যানিমিয়া ছিল, হিমোগ্লোবিন ছিল 5, 6, 7। তাহলে কিডনির প্রবলেম হইলেই কেন মানুষের তোমার অ্যানিমিয়া হয়? বিকজ অফ এরিথ্রোপয়েটিন। কারণ তোমার রক্ত বা হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা তৈরির জন্য যে মেইন ইনগ্রেডিয়েন্টস বা মশলা, এটা তো কিডনি থেকে আসতেছে, তাই না? আর তোমার কিডনি তো খাতাম টাটা বাই। তো এই জন্য আমরা আর্টিফিশিয়ালি তখন এরিথ্রো একটা করে দেওয়া লাগে, আমরা ডিসচার্জ পেপারে লিখে দিই সেটা, ঠিক আছে? ডায়ালাইসিস সরকারি হাসপাতালে করলে কম টাকা লাগে, কিন্তু তাও প্রতি সাইকেলে ওষুধ টষুধ 800-900 টাকা পড়ে যায়। আর প্রাইভেটে করতে গেলে তো পাত্তির উপর পাত্তি, ঠিক আছে? এই জন্য আসলে মানুষের কিডনি জিনিসটা খুবই সেন্সিটিভ। কারণ আমরা হার্টের ট্রিটমেন্ট করতে পারি, লাংসের ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু কিডনি ট্রিটমেন্টটা খুবই ব্যয়বহুল। ওকে, নেফ্রোলজিস্ট এভাবে বলে যে হার্ট হার্ট চলা বন্ধ হয়ে গেলে তো মানুষ শেষ, ব্রেইন চলা বন্ধ হয়ে গেলে মানুষ শেষ, কিন্তু কিডনি চলা বন্ধ হয়ে গেলে কিন্তু মানুষ চিকিৎসার জন্য তোমার কাছে সারা জীবন আসবে, ডায়ালাইসিসের জন্য সারা জীবন আসবে। এই জন্য নেফ্রোলজিস্টদের পেশা হি পেশা হোগা, ঠিক আছে? কিন্তু ডাক্তারদের সমস্যা কি বুঝছো? ডাক্তারদের টাকাটা আসে হচ্ছে শেষ বয়সে, যখন তার টাকা এনজয় করার মতো আর এজ নাই। এই যেমন যেমন ধর আমি চুনোপুটি ডাক্তার হয়েছে, এখন আমি তো গরিব, ঠিক আছে, বড় লোকস না। এখন যখন আমি একটু বড় লোকস হব বা মোটামুটি পাত্তি টাত্তি আসবে, তখন দেখা যাবে আমার ভুঁড়ি আরো বেড়ে যাবে, ঠিক আছে, আমার মাথা টাক পড়ে যাবে, আমার 4-5টা ছানাপোনা থাকবে, তখন তারা আমার পয়সা উড়াবে। তো পোলাপাইনের জন্য টাকা পয়সা উড়ানোর জন্য এত কষ্ট করে লাভ আছে বলো? তো এই জন্য তোমাদেরকে সাজেস্ট করব, যারা এই যে তোমার বাংলা একটা অ্যাড দেখায় না, যে মেয়ে রাত জেগে পড়তেছে, তখন মা এসে বলে যে বাবা তুমি রাত জেগে কেন পড়তেছো? তখন মেয়েটা বলে মা, রাত জেগে না পড়লে ডাক্তার কিভাবে হব? এরপরে বড় একটা বাসা বানাবো, সেখানে তুমি আর আমি একসাথে দাঁড়াই বৃষ্টি দেখবো। তো যারা এই অ্যাড দেখে পাত্তি কামাবা টাকা কামাবা দেখে উজ্জীবিত হয়ে উন্মেষে মেডিকেল কোচিং করতেছো বা মেডিকেলে পড়তে চাও, এই ধারণা বাদ দাও। ডাক্তারদের আসলেও ভাত নাই কম বয়সে, বেশি বয়সে ভাত আসবে, বাট তোমার বেয়াদব পোলাপাইন সে টাকা উড়াবে, তখন তোমার লাভ নাই। যদি তোমার কাছে মনে হয় যে তুমি মানুষের ডিরেক্ট দোয়া চাও, বা একটা মানুষ মৃত্যু পথ যাচ্ছে কিন্তু তার মুখের স্মাইলিং ফেস তুমি দেখতে পারতেছো তোমার কারণে, এই যে তো কিছু ছোট ছোট আনন্দ তুমি পেতে চাও, একটা নতুন বেবি যখন আসতেছে, তুমি নিজে বেবিটাকে বের করলা, নিজে একটা নতুন লাইফ তুমি পৃথিবীতে আনলা, এই আনন্দগুলা তুমি যদি পাইতে চাও, তাহলে ইনশাল্লাহ ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট পাত্তি টাত্তি কামানোর চিন্তা ভাবনা থাকলে বাদ দাও। হ্যাঁ, পাত্তি কামানোর আরো অনেক শর্টকাট টেকনিক আছে, আপুর কাছে জানতে চাইলে বলে দিব, বাট ডাক্তারি না, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এরিথ্রোপয়েটিন জেনে গেলাম যে এরিথ্রোপয়েটিন হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করবে। ওকে, তাহলে আমাদের এখানে জলাতঙ্ক রোগের চিকিৎসা আমাদের কি লাগবে? অ্যান্টিভাইরাল লাগবে। তাহলে আমাদের অ্যান্টিভাইরাল কোনটা? ইন্টারফেরন। অলরেডি আমরা বলে ফেলেছি যে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে আমাদের কোষ থেকে যে গ্লাইকোপ্রোটিন তৈরি হয় তাকে বলা হয় ইন্টারফেরন। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিচের কোন অণুজীব ব্যাপকভাবে ব্যবহৃত হয়? তাহলে যেখানেই পাবা সেখানেই ইকোলাই দেখবা। রিকম্বিনেন্টে আমরা তোমার হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়ামটা ব্যবহার করি, ইকোলাই ব্যবহার করি। তবে ইকোলাইকে বোধ বাহক এবং পোষক হিসেবে ইউজ করা যায়, বাট অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোষক হিসেবে ইউজ করি, ঠিক আছে? আর অ্যাজিটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম এগুলো করে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। এটা নিয়ে কিন্তু প্যাচ লাগে। হ্যাঁ, নাইট্রিফিকেশন করে হচ্ছে যেগুলা নামের সাথে নাইট্রো আছে, আর নাইট্রোজেন সংবন্ধন করে হচ্ছে এসিপি, অ্যাজিটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। নাইট্রিফিকেশন এবং নাইট্রোজেন সংবন্ধন দুইটা কিন্তু আলাদা জিনিস। আবার অনেক সময় পরীক্ষায় অ্যাজিটোব্যাক্টরের জায়গায় দিয়ে দেয় অ্যাসিটোব্যাক্টর। হ্যাঁ, এটা কিন্তু ভিনেগারের মধ্যে, এই জন্য অ্যাজিটো দিছে নাকি অ্যাসিটো দিয়েছে, নাইট্রোজেন সংবন্ধন দিছে নাকি নাইট্রিফিকেশন দিছে, বি ভেরি কেয়ারফুল। প্রশ্ন অনেক সহজ করবে, তোমার পারা জিনিসের মধ্যে করবে, তুমি তারপরও ভুল করবা। কেন? কারণ তুমি প্যানিক অ্যাটাক হবে তোমার, আরে এত ইজি প্রশ্ন, যাই কোপ দিয়ে আসি, চলে আসলে অ্যাজেটো, তুমি লিখে আসছো অ্যাসেটো। এত কঠিন প্রশ্ন শেষ, আমি চলে আসছিল নাইট্রিফিকেশন, তুমি দিয়ে আসছো নাইট্রোজেন সংবন্ধন। এই জন্য তুমি যত যে প্রিপারেশন নাও না কেন, পরীক্ষার হল ফেস করাটা মেইন। এজন্য অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিবা, প্রশ্ন সলভ করবা। তোমার নিজের পড়ার চেয়েও প্রশ্ন সলভের কিন্তু কোনো বিকল্প নাই, তুমি তোমার ভুলগুলো ধরতে পারবা। আচ্ছা, ইন্টারফেরন নিঃসৃত হয় মাস্ট কোষ, ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ, ক্যান্সার কোষ, ভাইরাস আক্রান্ত কোষ। এখানে কিন্তু ক্যান্সার ভাইরাস দুইটাই হয়, বাট দুইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষ। ট্রান্সজেনিক ক্লোভার ঘাসে নিচের কোন উপাদানটি উৎপাদনকারী জিন সংযোজন করা হয়েছে? তোমরা একটা কার্টুন দিতে সন্ধ্যাশীপ, সেই সন্ধ্যাশীপের সেই ভেড়ার গায়ে এত মোটা মোটা লোম থাকতো না? তো দেখা গেছে যে তোমার হচ্ছে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন হচ্ছে একটা উত্তম ব্যবসা, কিন্তু আহারে, সে ভেড়ার কোনো লোমও হয় না, সে ভেড়ার কোনো মাংসও হয় না।
তো এই জন্য করা হয়েছে কি, তোমার হচ্ছে সূর্যমুখী যে ফুল আছে ওটা কিন্তু তোমার সালফারের একটা ভালো উৎস। সূর্যমুখীর যে তোমার সালফার অ্যামাইনো অ্যাসিড তৈরির জিন আছে, সেই সালফার অ্যামাইনো অ্যাসিড তৈরির জিন হচ্ছে অস্ট্রেলিয়ার ক্লোভার ঘাসের মধ্যে স্থাপন করা হয়েছে, ঠিক আছে? সালফার অ্যামাইনো অ্যাসিড তৈরিকারী জিন তোমার ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। তাহলে যখন তোমার সালফার বেশি বেশি করে ঘাসে যাবে, আর সেই ঘাসটা যখন ভেড়া খাবে, তখন সেই ভেড়ার যেমন লোম হবে তেমন মাংস হবে। 25 দিন মে पैसा ডাবল হয়ে যাবে, বুঝছো? তাহলে অ্যান্সার হলো সালফার। SIT স্টেরাইল ইনসেক্ট টেকনিক, পুরুষ পতঙ্গের জীবনের বিভৎস কি বলবো দুর্ঘটনা। এটা কোন শিল্পে ব্যবহৃত হয়? কৃষি শিল্পে। কারণ তুমি পোকামাকড়ের বিস্তার রোধ করতে চাইলে পুরুষ পতঙ্গ গুলাকে বন্ধ করে দিবা, কাহিনী খাতাম। হ্যাঁ, এটা কৃষি শিল্পে ব্যবহৃত হয়। কোন কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয়? অপরাধী শনাক্তকরণ, পরিবেশ ব্যবস্থাপনা, ক্যালাস, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরিতে। পরিবেশ ব্যবস্থাপনা আমরা ইউজ করি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পড়েছিলাম না, সিউডোমোনাস অ্যারাজিনোসা দিয়ে তোমার তেল সংশোধন করে। ক্যালাস আর হ্যাপ্লয়েড উদ্ভিদ হচ্ছে কি টিস্যু কালচারের প্রয়োগের মধ্যে আছে। তাহলে আমরা কি করব? জিনোম সিকোয়েন্সিং দিয়ে অপরাধী শনাক্তকরণ করি, পিতামাতা শনাক্তকরণ করি। প্রত্যেক মানুষের ডিএনএ খণ্ডগুলোর ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে আমরা কি বলি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, যেটা দিয়ে আমরা অপরাধী শনাক্ত করতে পারি, ঠিক আছে? আর জিন ম্যাপিং মানে হলো কোন নাইট্রোজেন বেজের পর কোন নাইট্রোজেন বেজ আছে। আচ্ছা, বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা হয়? আমরা শনাক্ত করি কি দিয়ে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে, ঠিক আছে? ও সরি, রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করে ডিএনএ প্রোব দিয়ে। ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে অপরাধী শনাক্ত করা হয়। আর আমার রিকম্বিনেশনটা ঠিক মতো হয়েছে কিনা এটা যাচাই করার জন্য ওই যে অনেক সময় শপিং মল গুলোতে মেটাল ডিটেক্টর ব্যবহার করে না, ওরকম একটা মেশিন হচ্ছে ডিএনএ প্রোব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি সুস্থ থাকুক দেহ, সুস্থ থাকুক দেশ, স্বপ্ন জয়ের পথে সঙ্গী হোক উন্মেষ। শুধু উন্মেষ সঙ্গী হইলেও হবে না, উন্মেষের সঙ্গীকেও ভালো থাকা লাগবে, ঠিক থাকা লাগবে। হ্যাঁ, তো উন্মেষের সঙ্গী হচ্ছে তোমরা। তোমাদের যতগুলা ক্লাস রেকর্ডিং বা ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে এগুলো যথোপযুক্ত ব্যবহার করো। তোমাদেরকে হিউজ কালেকশন দেওয়া হয়েছে তোমাদের ইনফরমেশন, ক্লাস, ম্যাটেরিয়ালস এর। এখন শুধুমাত্র তোমাদের দায়িত্ব হচ্ছে সেগুলাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা। এজন্য তোমরা আজকে যারা এই রেকর্ডিংটা করেছো, তোমরা অবশ্যই বইতে প্রতিটা প্রশ্নের পাশে হচ্ছে কি করবা, ছোট ছোট করে হচ্ছে ইনফরমেশন গুলা লিখে রাখবা, যে আপু ক্লাসে কি বলেছিলাম বা স্লাইডে কি দেওয়া হয়েছিল। তাহলে পরবর্তী তোমরা যখন বইগুলোটা পড়তে যাবা এগুলা মনে পড়বে। আর যেগুলো তুমি পারো বা ভুল হয়নি সেগুলো নিয়ে এত সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? সো আমাদের বায়োটেকনোলজি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটার গুরুত্বগুলো ভালো করে পড়বা এবং অনুশীলনের প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে ফেলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।